তো সি ল্যাঙ্গুয়েজ কি না, সি ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় যে সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা জেনারেল পারপোজ স্ট্রাকচার প্রসিডিউর ওরিয়েন্টেড হাই লেভেল মেশিন ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সি ল্যাঙ্গুয়েজ কি না, সি ল্যাঙ্গুয়েজ ইজ এ জেনারেল পারপোজ, যে কোনো কাজের জন্য সি ল্যাঙ্গুয়েজকে ইউজ করা হয়, সেই জন্য একে বলা হচ্ছে জেনারেল পারপোজ। তো সি ল্যাঙ্গুয়েজকে প্রথম পয়েন্ট যেটা বলছি আমরা জেনারেল পারপোজ কেন না, সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করা যাবে। কিরকম না, একটা রোবট তৈরি করছি, সে কখন হাত পা নাড়বে সেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়। তোমার রেলে যে টিকিট কাউন্টারে যে টিকিট দেওয়া হচ্ছে সেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়। সি কম্পাইলার নিজে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি, মানে সির যে ট্রান্সলেটার। ইউনিক্স অপারেটিং সিস্টেম সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। তোমার যে কোনো প্রিন্টার যে ডিভাইস ড্রাইভার স্ক্যানার যা ইউজ করি সেগুলো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যায়। যেসব ওয়াইফাই সিস্টেম ওয়াইফাই মডিউল যে দেখতে পাচ্ছ চারদিকে তো তোমরা ইউজ করছো তার ভেতরে কিন্তু সি প্রোগ্রামিং রয়েছে। ওকে, তো যেমন এখন দেখবে অনেক জায়গায় সব কম্পিউটারাইজড সবকিছু টেকনোলজি ইউজ হচ্ছে, বিভিন্ন কম্পোনেন্ট থেকে বিভিন্ন কম্পোনেন্টের ডেটা আদান প্রদান হচ্ছে। তো সেখানে হচ্ছে তোমার সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেশন থিয়েটারে যে যন্ত্রপাতি সেগুলো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যেতে পারে, মানে যে যে যন্ত্রপাতিগুলো সেই কিভাবে অপারেট করছে সেটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যেতে পারে। তোমার বাড়িতে তুমি ঢুকবে, তোমার গেট অন হয়ে যাবে অটোমেটিক, তোমার ফ্যান চালু হয়ে যাবে, একটা বাল্ব জ্বলে যাবে অটোমেটিক, তো সেইগুলো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা যাবে। ওকে, তার মানে কি বোঝা গেল যে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সবকিছু জিনিসই প্রায় তৈরি করা যায়, সেই জন্য একে জেনারেল পারপোজ বলা হয়, জেনারেলি সব কাজের জন্য। তার মানে সি ল্যাঙ্গুয়েজ শিখলেই যে কোনো কোম্পানিতে তুমি চাকরি পেয়ে যাবে, তাই না? তো সি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেও কাজে লাগবে, আর যে কোনো তোমার যারা ডিভাইস তৈরি করে, ডিভাইস বিভিন্ন ধরনের ডিভাইস বা রোবোটিক কোম্পানি সবেতেই কিন্তু কাজে লাগবে। বা মেডিকেলে যে ইউজ হয় যেসব যন্ত্রপাতি সেইগুলো তৈরি করতেও কিন্তু কাজে লাগবে। তো সি ল্যাঙ্গুয়েজ সেই জন্য বলা হয় জেনারেল পারপোজ। দ্বিতীয় বলা হচ্ছে সি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি কে কেন স্ট্রাকচার বলা হয় না, সি কে স্ট্রাকচার বলা হয় কারণ কোন একটা প্রবলেমকে, কোন একটা ধরো প্রবলেম সেটাকে আমরা সলভ করতে পারি কিভাবে না, এইভাবে সলভ করতে পারি যে কি কি ফাংশন এতে ইউজ হবে। যেমন ধরো আমি বললাম যে ওকে একটা বললাম যে একটা যোগ করব। হ্যাঁ, তো একটা যোগ করব, তো যোগ করতে গেলে কি না, প্রথমে দুটো নাম্বার নিতে হবে, তারপরে ক্যালকুলেশন করব, তারপরে রেজাল্টটা বের করব। তো আমি তিনটে ফাংশন ইউজ করলাম, দুটো নাম্বার নেওয়ার জন্য একটা ফাংশন, দুটো নাম্বার যোগ করার জন্য একটা ফাংশন, দুটো নাম্বার যোগ করার পর যে রেজাল্ট হবে সেটাকে প্রিন্ট করার জন্য একটা ফাংশন। তো যে কোনো প্রবলেমকে আমরা এরকম ছোট ছোট ভাবে ভেঙে ভাবতে পারি, তো সেই জন্য একে বলা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং। তো এর একটা স্পেসিফিক স্ট্রাকচার রয়েছে, ইনপুট দেবো, ক্যালকুলেশন হবে, আউটপুট বেরোবে। ওকে, তো যে কোনো স্ট্রাকচার প্রোগ্রামিং এ খুব ইজি হয় যে কোনো মডিফিকেশন। তো যখনই দেখবে একটা সফটওয়্যার প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি হয়েছে, কোন একটা সফটওয়্যার শুধু আজকালের জন্য ইউজ নয়, সেই সফটওয়্যারটা বহু দিন চলার জন্য ইউজ হয়ে থাকে। তবে যে সব সফটওয়্যার এখন তৈরি হচ্ছে সেটা বহু বছর ধরে কিন্তু আপডেট হতে থাকবে, মডিফিকেশন হতে থাকবে। যে কোনো একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যখন তৈরি হবে, হ্যাঁ, একটা এটা বাড়ি নয় যে 10 বছর পর ভেঙে যাবে বা 20 বছর পর ভেঙে যাবে, মেরামত করতে হবে। ওকে, এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা ভাঙার কোনো সিনই নেই। তো যখনই তুমি তৈরি করলে যে সফটওয়্যারটা, সেইটা আজীবন ধরে এতে কিন্তু মডিফিকেশন হতে থাকবে, কোনো খারাপ হওয়ার সিন নেই, শুধু মডিফাই হয়ে হয়ে চলে যাবে। ওকে, তো এইটা কিন্তু ইজি হয় স্ট্রাকচার প্রোগ্রামিং বলে। তো সি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, সেই জন্য কি না উই ক্যান ইউজার ক্যান থিঙ্ক এ প্রবলেম ইন টার্মস অফ ফাংশন মডুল আর ব্লকস, যে এরকম ব্লকে হিসাবে আমরা কিন্তু ভাবতে পারি যে সি প্রোগ্রামকে এরকম ছোট ছোট ফাংশনে কিন্তু ভাঙা যায়, এইভাবে আমরা থিঙ্ক করতে পারি। সি প্রোগ্রামকে বলা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কারণ হচ্ছে সি প্রোগ্রামকে এরকম ছোট ছোট ভাগে ভেঙে যে ভাঙাগুলো পাচ্ছি সেইগুলোকে এক একটা বলা হচ্ছে প্রসিডিউর। ওকে, তো বিশাল বড় প্রবলেমকে এরকম ছোট ছোট ভাগে ভেঙে দিতে পারি এবং এক একটা অংশ বলা হচ্ছে প্রসিডিউর, সেই জন্য একে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয়ে থাকে। ওকে, যদি সি প্রোগ্রামিং যদি প্রসিডিউর ওরিয়েন্টেড না হতো তাহলে মাইক্রোসফট যে সফটওয়্যার সেটা একজনকেই বানাতে হতো, বিল গেটসই শুধু তৈরি করতে, এখনো তাকেই তৈরি করতে হতো। তা তো নয়, যে কোনো সফটওয়্যার আমরা কি করি না, অনেকগুলো এমপ্লয় রয়েছে, এমপ্লয় 1, এমপ্লয় 2, এমপ্লয় 3, এমপ্লয় 4। এবার একটা যখনই সফটওয়্যার হবে সেই একজনই কি টাইপ করবে না, একে কি করলাম, আমার 4টে এমপ্লয় আছে, 4টে ভাঙলাম, 4টে ভেঙে বললাম তুই এইটা করবি, তুই এটা করবি, তুই এটা করবি। তো
তুই এটা করবি, এরকম করে দিলাম, সবাই মিলে তৈরি করলো, সেটাকে জুড়ে দিলাম, বাস সফটওয়্যার তৈরি হয়ে গেল। তো সি প্রোগ্রামকে এইভাবে বড় প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে দেওয়া যেতে পারে। যেমন একটা ক্যালকুলেটর ধরো একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর তৈরি করতে যাচ্ছি, তাতে লগ বের করতে হবে, কস বের করতে হবে, সাইন বের করতে হবে, ট্যান ইনভার্স বের করতে হবে। তো আমি এক একটা এমপ্লয়িকে বললাম এক একটা ছোট ছোট প্রোগ্রাম আছে তোমরা তৈরি করে দাও, তারা তৈরি করে দিল, সেটাকে জুড়ে দিলাম, বড় ক্যালকুলেটর তৈরি হয়ে গেল। তো সি প্রোগ্রামকে এরকম ছোট ছোট ভাগে ভাঙা যায়, সেই জন্য সি প্রোগ্রাম করা হচ্ছে প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপরটা বলছে হাই লেভেল কেন না, সি প্রোগ্রামে যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করব, প্রিন্ট এফ, স্ক্যান এফ, ইনক্লুড, ফর, হোয়াইল, ডু, ইফ, এলস, এগুলো সব ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ইংলিশ টাইপ যেসব ল্যাঙ্গুয়েজ সেইগুলোকে আমরা হাই লেভেল বলে থাকি, যেটা কম্পিউটার ভালো বুঝতে পারে না কিন্তু হিউম্যান সেটা ভালোভাবে বুঝতে পেরে যায়, সেই ল্যাঙ্গুয়েজ গুলোকে বলছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো সি সেরকম ধরনের একটা ল্যাঙ্গুয়েজ, সেই জন্য সি কে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় থাকে। তারপর হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে তোমার বাড়িতে যে একটা মেশিন রয়েছে, সেই মেশিনে তুমি একটা সি প্রোগ্রামিং করলে, সেই প্রোগ্রামিংটা কলেজে এসে রান করো, সেই মেশিন অন্য মেশিনে সেটা রান করবে, বা অন্য কোনো একটা মেশিনে রান করো, তাতে রান করবে। তো এইটা মেশিনের উপর ডিপেন্ড করে না সি প্রোগ্রামিং। হ্যাঁ, তো সেই জন্য একে বলা হয় মেশিন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, মেশিনের উপর ডিপেন্ড না করার জন্য। তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলছি যে কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করার জন্য। তাহলে বোঝা গেছে হোয়াট ইজ সি। সি হচ্ছে কি না, একটা হচ্ছে স্ট্রাকচার, জেনারেল পারপোজ, স্ট্রাকচার, প্রসিডিউর ওরিয়েন্টেড, হাই লেভেল, মেশিন ইন্ডিপেন্ডেন্ট কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থ্রু হুইচ এ হিউম্যান ক্যান কমিউনিকেট উইথ মেশিন, একটা মেশিনের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, or one machine can communicate with other machine. So বোঝা গেছে যে হোয়াট সি। ওকে, এরপর সি এর হিস্ট্রি হচ্ছে কি না, সামনে যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেনিস রিচি, ইনি সি তৈরি করেছিলেন, সি ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিলেন, ইনি মারা গেছেন 2011 সালে। তো এনার তৈরি হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমরা পড়ছি। সালটা ছিল না 1960, যেই সময় অ্যালগল বলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল। সালটা 1960 সালে, যেখানে অ্যালগল বলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করেছিল ইন্টারন্যাশনাল গ্রুপ। তো এই ইন্টারন্যাশনাল গ্রুপে এইসব সায়েন্টিস্টরা এই গ্রুপেই কাজ করতো, তারা একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো অ্যালগল বলে, যেটা প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা 1957-এ তোমার ফোটান ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে গেছে। ওকে, ফোটান। কিন্তু আমরা যদি বলি এই সি ল্যাঙ্গুয়েজের যে অরিজিন, সি ল্যাঙ্গুয়েজ যেখান থেকে আসছে, তো সেইটা যদি বলি সেটা হচ্ছে অ্যালগল থেকে। এই অ্যালগলে কিছু মডিফিকেশন করে এই মার্টিন রিচার্ড সে কি করলো, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, নাম দিল কি বিসিপিএল, সেটা হচ্ছে 1967। বিসি হচ্ছে কি না, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক কম্বাইন্ড, নট বেসিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো বিসিপিএল বলে তৈরি করলো একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা তৈরি করেছে না কে না, মার্টিন রিচার্ড। তারপর এই ল্যাঙ্গুয়েজটাকেই চেঞ্জ করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো 1970-তে। কে তৈরি করলো না, কেম থমসন। তো তার কি নাম দেবে, তো সবাইকে জিজ্ঞেস করছে, যে সব এমপ্লয়ীদের জিজ্ঞেস করছে যে কি নাম দেওয়া যায়, বলছে আপনি তো সবই কপি করে ফেলেছেন, কিছু তো মডিফাই করেছেন, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটার নাম ওই বিটাই কেটে নিন। তো এই বিটা কেটে নিয়ে বি ল্যাঙ্গুয়েজ হয়েছিল। তো বি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কেন থমসন দা। এই বি ল্যাঙ্গুয়েজকে আবার মডিফাই করে ডেনিস রিচি সে কি করলো, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো 1972-তে, যেটাকে আমরা বলি সি ল্যাঙ্গুয়েজ। তো সি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ডেভেলপড বাই ডেনিস রিচি ইন 1972। এরপর এই কার্নিংহ্যাম একটা বিজ্ঞানী, সে ডেনিস রিচিকে বলল যে তোমার ল্যাঙ্গুয়েজটা খুব ভালো হয়েছে, আমি তাতে একটু মডিফাই করে দেবো, আরো ভালো হয়ে যাবে। তো ডেনিস রিচি বললো ঠিক আছে তুমি করো। তো দুজনে মিলে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, যার নাম দিল কে অ্যান্ড আর সি, মানে কার্নিংহ্যাম অ্যান্ড রিচির সি, যেটা হচ্ছে 1978-এ। তারপর এই ল্যাঙ্গুয়েজটাকে কি করলো, অ্যানসি কমিটি, যে বিভিন্ন ধরনের কমিটি যে সার্টিফিকেট দেয় না, তো অ্যানসি কমিটি শুধু সার্টিফিকেট দিল, সেখান থেকে নাম হয়ে গেল অ্যানসি সি। আর তারপরের ইয়ারেই আইএসও কি করলো, একটা সার্টিফিকেট দিল, আইএসও সার্টিফিকেট। তো সেখান থেকেই অ্যানসি আইএসসি সি নামে পরিচিত হয়। তারপর অনেকদিন পর 1999-এতে হ্যাঁ একটা কমিটি করা হয়, যে অনেকদিন সিটা মডিফিকেশন হয়নি, তো কিছু জনকে নিয়ে একটা টিম তৈরি করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, যেটা হচ্ছে আগের গুলোকেই মডিফাই করে, তো নাম দেওয়া হয় C99। ওকে, তো এটা হচ্ছে C99। তো এটা হচ্ছে বলতে পারি যে লেটেস্ট ভার্সন। ওকে, তো এই হিসাবেই কিন্তু এইভাবেই কিন্তু সি ল্যাঙ্গুয়েজে ডেভেলপ হয়েছে। তাহলে সি ল্যাঙ্গুয়েজ মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নয়, কারণটা কি না, অ্যালগল থেকে বিসিপিএল, বি এর বি ল্যাঙ্গুয়েজ, সেই বি থেকেই সি আসছে।
ওকে, মানে বি ল্যাঙ্গুয়েজের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে সি, এটা বলতে পারি, যেটা হচ্ছে 1972 তে ডেনিস রিচি কিন্তু তৈরি করেছিল। ওকে ওকে, সি এর এটা হচ্ছে একটা স্যাম্পল প্রোগ্রাম। সি সি ল্যাঙ্গুয়েজে যখন প্রথম একটা প্রোগ্রাম তৈরি হয়, সেই প্রোগ্রামটা হচ্ছে এটা, যে হ্যালো ওয়ার্ল্ডকে কি করে প্রিন্ট করব। তো প্রোগ্রামিংটা হচ্ছে কি না, এই যে প্রোগ্রামটা সেটা কি করবে না, একটা মেসেজকে শুধু স্ক্রিনে প্রিন্ট করবে। তো এখানে দেখো কি লেখা রয়েছে, তিনটে লাইন লেখা রয়েছে, তিনটে লাইনের বক্তব্য আমি বলছি যে এখানে কি বলতে চেয়েছে। তিনটে লাইন, প্রথম যে লাইনটা বলছে এটা ডবল স্ল্যাশ দিয়ে শুরু হয়েছে। প্রথম লাইনটা ডবল স্ল্যাশ দিয়ে শুরু হয়েছে, এটার মানে হচ্ছে কি না, যে কোনো লাইনকে আমি যদি ডবল স্ল্যাশ দিয়ে দিই ওইটা আর রান করবে না, ওইটাতে গ্রামারও চেক করবে না, রানও করবে না। তো গ্রামারও চেক করবে না, রানও করবে না, ব্যাপারটা কি না, ওইটা হচ্ছে ডকুমেন্টেশন সেকশন। এই প্রোগ্রামটা কি নিয়ে লেখা হয়েছে সেইটা শুধু লেখার জন্য। পরীক্ষার সময় তোমরা কি করবে না, এখানে রোল নাম্বার দেবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রোল নাম্বার রেজিস্ট্রেশন, যারা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, হ্যাঁ, ডবল স্ল্যাশ দিয়ে রোল নাম্বার দিলে, ডবল স্ল্যাশ দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিলে। যখন কোম্পানিতে কাজ করবে তখন কি হবে না, ডবল স্ল্যাশ দিয়ে তুমি কি দেবে না, ডবল স্ল্যাশ দিয়ে প্রজেক্ট নেম, ডবল স্ল্যাশ দিয়ে ডেট অফ ইমপ্লিমেন্টেশন, ডবল স্ল্যাশ দিয়ে তোমার মডিউল নেম, নেম অফ ডেভেলপার, এইগুলো লিখবে। তখন হচ্ছে অনেক লাইন হয়, তো অনেক লাইনকে এরকম ডবল স্ল্যাশ না দিয়ে এরকম অনেক সময় কি করে স্ল্যাশ স্টার, ওকে, স্ল্যাশ স্টার আর হচ্ছে স্টার স্ল্যাশ দিয়ে এরকম বন্ধ করে দেবো, তাহলে এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। তো প্রতিটা লাইনে এরকম ডবল স্ল্যাশ না দিয়ে আমরা কি করতে পারি, স্ল্যাশ স্টার দিয়ে শুরু করব আর স্টার স্ল্যাশ দিয়ে বন্ধ করে দেবো, তাহলে এই লাইনগুলো আর কিন্তু এক্সিকিউট করবে না। ওকে, তো এটাকে বলা হচ্ছে কমেন্ট লাইন, COMMENT, কমেন্ট লাইন। এরপরে যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে কি, না, হ্যাশ দিয়ে শুরু হয়েছে, হ্যাশ ইনক্লুড studio.h। এটার মানে হচ্ছে এই studio.h বলে একটা ফাইল রয়েছে, হেডার ফাইল। ওকে, studio.h বলে একটা হেডার ফাইল রয়েছে, তাতে অনেক প্রোগ্রাম লেখা রয়েছে অলরেডি। সেই প্রোগ্রামটা আমার মেন প্রোগ্রামের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল। ওকে, এটার মানে হচ্ছে যে studio.h একটা হেডার ফাইল দ্যাট উইল বি অ্যাটাচ টু আওয়ার মেন যে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রাম, আমার প্রোগ্রামটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, আর এই হচ্ছে মেন ফাংশন, এটাকে মেন ফাংশন বলা হয়। হ্যাঁ, তো প্রতিটা মেন ফাংশন এটা কি করে, একটা ভ্যালু রিটার্ন করে, তো আমি লিখেছি ভয়েড বলে। ওকে, তো এর ভেতরেই যা কিছু প্রোগ্রাম লিখতে হবে, তো এখানে লেখা আছে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, বলে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ একটা স্ক্রিনের মধ্যে প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে প্রথম স্যাম্পল প্রোগ্রাম। ওকে, তো স্যাম্পল প্রোগ্রাম এটাকে আমরা বলছি যে প্রথম যে প্রোগ্রামটা যেটা এইভাবে রান হয়েছিল। তো তোমরা যখন রান করবে তখন এরকম একটা টুলস ডাউনলোড করে নেবে, দেব C++। ওকে, দেব C++ বলে একটা টুলস রয়েছে, সেটা ডাউনলোড করে নেবে, যেটা প্রোগ্রাম রান করার জন্য, সি প্রোগ্রাম রান করার জন্য। ওকে, তোমরা যদি নিজেরা রান করতে চাও, অথবা যারা মোবাইল ইউজার রয়েছে তারা এরকম করতে পারো, CPP Droid। তো এই সফটওয়্যারটা, এই তোমার অ্যাপসটা ডাউনলোড করতে পারো সি প্রোগ্রামিং করার জন্য, CPP Droid। আর যারা ডেস্কটপ ইউজার, যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে, তারা ইউজ করবে দেব C++। ওকে, অনেক কম্পাইলার রয়েছে, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো এডিটর, যে সি প্রোগ্রাম যখন রান করবে সেটা কিভাবে রান করবে। তো এখানে যে স্যাম্পল প্রোগ্রামটা ছিল, এরকম ডবল স্ল্যাশ দিয়ে আমি একটা কিছু লিখেছিলাম, যে প্রিন্ট এ মেসেজ, একটা মেসেজকে প্রিন্ট করার জন্য। এখানে তুমি যা ইচ্ছা লিখতে পারো, গ্রামার কিছু চেক করবে না। ওকে, গ্রামার কিছু চেক করবে না, এটা ট্রান্সলেট হবেই না, এটা জাস্ট এই যে প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটার নাম কি। তো অনেক সময় অনেক দুটো তিনটে লাইন হতে পারে, আমি দুটো তিনটে লাইন এইভাবে করতে পারি, দুটো তিনটে লাইন সব ডবল স্ল্যাশ দিয়ে আমি কি করবো, ইউজ করবো। এরকমও করে অনেকে, এইসব ডবল স্ল্যাশ দিয়ে অতগুলো লাইন আমি ডবল স্ল্যাশ দিয়ে করবো। ধরো আমি এরকম লিখেছি অনেক কিছু জিনিস, তো প্রোগ্রাম নেম, তারপর মডিউল নেম, ডেট অফ ইমপ্লিমেন্টেশন, ডেট অফ মডিফিকেশন, প্রজেক্ট নেম, এসব লিখেছি। ওকে, তো এইগুলো করেছি। ধরো তাহলে কিভাবে হবে। ওকে, তো ধরো এইগুলো অনেকগুলো লাইন হয়েছে, তো তখন আমি কি করবো, এরকম স্ল্যাশ স্টার দিয়ে কি করব, উপরে স্টার্ট করব আর নিচেতে কি করব, স্টার স্ল্যাশ দিয়ে বন্ধ করে দেবো, বাস। এই লাইনগুলো আর এক্সিকিউট হবে না। এই লাইনটাকে বলা হচ্ছে মাল্টিপল কমান্ড লাইন। ওকে, এইভাবে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে যদি বন্ধ করে দিই, এটাকে আমরা কি বলে থাকি, মাল্টিপল কমান্ড লাইন, COMMENT কমান্ড লাইন। আর এইগুলোকে কি না, ডবল স্ল্যাশ দিয়ে আমরা কি করি, যদি কোনো লাইনকে কমেন্ট করে থাকি সেটা হচ্ছে কি সিঙ্গেল কমান্ড লাইন, সিঙ্গেল COMMENT কমান্ড লাইন।
তো বোঝা গেল যে কমান্ড লাইন হচ্ছে দু ধরনের হয়, একটা সিঙ্গেল কমান্ড লাইন, একটা মাল্টিপল কমান্ড লাইন। সিঙ্গেল কমান্ড লাইন কি না ডবল স্ল্যাশ দিয়ে হবে, তো এনি মেসেজ অর এনি টেক্সট দ্যাট উইল বি ফলোড বাই ডবল স্ল্যাশ, that is called single command line, or any text or any lines that will be quoted by slash star and star slash will be treated as multiple command line. Okay, this will not be the part of program. হ্যাঁ, তো কোনো গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু এখানে চেক হবে না, এগুলো জাস্ট ফর ইউজার আন্ডারস্ট্যান্ডিং অর প্রোগ্রামার আন্ডারস্ট্যান্ডিং, অর ফিউচারে আমরা যেটা যখন প্রোগ্রামটা খুলবো তখন উপর লাইনটা দেখে বুঝতে পারবো যে এই প্রোগ্রামটা কি, তো এই জন্যই কিন্তু এটা লেখা হয়ে থাকে। ওকে, তো ওকে, নো প্রবলেম, তুমি যদি এখানেও দিয়ে থাকো নো প্রবলেম। হ্যাঁ, জাস্ট কি কোটেড বলেছে, এখানেও দিতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে এই থেকে এই সেকশনটা কিন্তু আর এক্সিকিউট করবে না। অনেকে কি দেয়, এরকম ভাবেও দেয়, এটা এন্টার মেরে দিল, এটা এরকম ধরো এইভাবেও দেয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকে কি করে এরকম ধরনের ডিজাইন করে, এরকম ভাবে এইভাবে ডিজাইন করে দিল, এইভাবে ডিজাইন করে দিল যে আমার ডকুমেন্টেশনটা এরকম ভাবে থাকবে। তো এটা এইটা মানেই হচ্ছে স্টার্ট হয়ে গেল, আর এটা মানেই শেষ হয়ে গেল, তো এর মধ্যে ডিজাইনও রয়ে গেল। তো অনেকে এইভাবেও করে, তো কোম্পানির ক্ষেত্রে দেখবো অনেক সি প্রোগ্রাম দেখবে এইভাবে করা রয়েছে। তো এখানে হচ্ছে কিভাবে প্রোগ্রামটা করা রয়েছে, প্রোগ্রামের নাম কি, কে তৈরি করেছে, সবকিছু এইভাবে লেখা হয়ে থাকে। অথবা তোমরা প্রতিটা লাইনে কি ডবল স্ল্যাশ মেরে দেবে। তো এটা হচ্ছে কমান্ড লাইন, প্রোগ্রামের যে কোনো অংশও থাকতে পারে। আমি প্রোগ্রাম একটা তৈরি করলাম, সেই প্রোগ্রামের যে কোনো জায়গাতে আমি এরকম একটা লিখলাম যে সি ইকুয়াল টু এ প্লাস 6 এরকম লিখলাম, এখানে লিখে দিলাম ডবল স্ল্যাশ দিয়ে যে এটা হচ্ছে কি, যে এ will be added with C and the result will be assigned to C। তো এইরকম ভাবে লিখে দিলাম, তো এটা এক্সিকিউট করবে না। এইগুলোকে সেই জন্য বলছি যে কমান্ড লাইন, তো যে কোনো জায়গায় আমি ইউজ করতে পারি এরকম, তো ফর ইউজার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ওকে, তো একটা মেসেজ জাস্ট প্রিন্ট করবো, প্রিন্ট এ মেসেজ, সে কি মেসেজটা, তো মেসেজটা হচ্ছে কি এরকম ধরনের, ধরো মেসেজটা হচ্ছে এরকম ধরনের যে ওয়েলকাম টু সি ক্লাস, ওয়েলকাম টু সি ক্লাস, এই মেসেজটা প্রিন্ট করবো। ওকে, তো কিভাবে প্রোগ্রাম করবো না, প্রোগ্রাম যাই করো না কেন সেটা এরকম ভাবেই শুরু করবে, আমার প্রোগ্রামটা এইভাবেই সবসময় শুরু হবে, ভয়েড মেন। ওকে, ভয়েড মেন বলে এই স্টার্ট এই শেষ, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, যা প্রোগ্রাম হবে এর মধ্যে থাকবে, আমার প্রোগ্রামটা এর মধ্যে থাকবে, সে যাই প্রোগ্রাম হোক না কেন, বাস এই হচ্ছে প্রোগ্রামের স্ট্রাকচার, বাকি আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ওকে, এরপর কি না মেসেজ প্রিন্ট করতে গেলে আমার কমান্ড হচ্ছে কি না এরকম printf বলে ডবল কোটেশনের মধ্যে মেসেজটা কি না, মেসেজটা হচ্ছে এইটা ওয়েলকাম টু সি। ওকে, জাস্ট এখানে কপি পেস্ট করে দেবো। আর শুধু একটু মনে রাখবে যে প্রতিটা লাইনের মধ্যে যত লাইন আছে সব লাইন হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ হবে। ওকে, সেমিকোলন দিয়ে, এই সেমিকোলনটা মানে হচ্ছে কি না এই যে ইনস্ট্রাকশনটা এখানে শেষ হয়ে গেল, তো যে ইনস্ট্রাকশনটা শেষ হবে না, যেমন ধরো ভয়েড মেন, এটা কি সেমিকোলন হয়েছে না, কারণ এই ভয়েড মেন তো শেষ হয়নি, ভয়েড মেন মানে বোঝাচ্ছে তো এইটুকু, তো সেই জন্য সেমিকোলন দিয়ে শেষ করা হয় না, এর নিজস্ব বডি আছে, এর একটা বডি আছে বলে একে সেমিকোলন দিয়ে শেষ করা হয় না। তো যার এরকম বডি থাকবে না সবারই কিন্তু সেমিকোলন দিয়ে শেষ হবে লাইন। তো মেসেজটা কি না প্রিন্ট এফ, তো প্রিন্ট মানে প্রিন্ট করার ফাংশন প্রিন্ট এফ, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখবো সেইটা মেসেজটা প্রিন্ট করবে, স্ক্রিনে প্রিন্ট করবে। তাহলে কিভাবে প্রিন্ট করবে, প্রিন্টে মানে প্রিন্ট করবে, তাহলে এই যে প্রিন্টে এইটা একটা প্রিন্টে মানে একটা ফাংশন। ওকে, সেটা কোন একটা ফাইলের মধ্যে আছে, সেটা কি কি রকম ধরনের ফাংশন, এরকম ধরনের, ধরো এরকম ধরনের ফাংশন রয়েছে একটা int printf। ওকে, এরকম ধরনের একটা বিশাল বড় প্রোগ্রাম রয়েছে, আর তাতে হাজার, হ্যালো শোনা যাচ্ছে, হ্যালো, ওকে 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 ঠিক আছে। দেখো ইন্ট বলে এরকম ধরনের একটা ফাংশন রয়েছে ইন্ট প্রিন্টএফ। ওকে, ইন্ট প্রিন্টএফ,
আর এই এই ফাংশনটার ভেতরে অনেক কিছু লেখা রয়েছে, অনেক কিছু লেখা, তোমার জানার দরকার নেই কি লেখা আছে। ওকে, তোমার কিছু জানার দরকার নেই। এই এই যে পুরো প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা একটা ফাইলের মধ্যে আছে, যার নাম হচ্ছে কি, যার নাম হচ্ছে stdio.h। এই ফাইলটা, এই ফাইলটার মধ্যে এই প্রোগ্রামটা অলরেডি লেখা আছে। ওকে, যেমন ধরো একটা বললাম যে ওকে, ওকে ধরো আমি বললাম যে এরকম ধরনের বের করতে হবে, পাও ম্যাথ ম্যাথ.h বলে একটা হেডার ফাইল আছে, তাতে না এরকম ভাবে লেখা আছে পাও পাও বলে একটা ফাংশন আছে। সে কি করবে না দুটো পাওয়ার বের করবে। তো পাওয়ার মানে কি না, ধরো সি ইকুয়াল টু, ধরো আমি পাঠিয়েছি হচ্ছে ইন্ট ইন্ট এ বলে একটা ভ্যালু পাঠিয়েছি, তাহলে পাওয়ার ধরো স্কোয়ার বের করতে চাইছি, তাহলে কি হবে না সি এর মানটা হবে এ স্টার এ, মানে এ স্কোয়ার। এবার সিটাকে কি করবো, রিটার্ন করে দেবো, আর ই ইউ আর এন রিটার্ন। তো রিটার্ন কি না সি এর মানটাকে রিটার্ন করে দেবো। ওকে, তো এই যে পাও বলে যে ফাংশনটা, এটা কোন কোন হেডার ফাইলে রয়েছে না ম্যাথ.h হেডার ফাইলে রয়েছে। তো যখনই আমি পাওয়ার বের করব, এই এ স্টার এ লিখবো না, কখনো কখনো হতে পারে যে এ টু দি পাওয়ার 9, তো এ স্টার করে এরকম লিখবো, নবার লিখবো, লিখবো না। তো তাহলে কি করব, আমি পাও ইউজ করব, পাও ফাংশন ইউজ করব। তো অলরেডি এই ফাংশনটা ম্যাথ.h এর মধ্যে আছে, তো কিছু প্রোগ্রাম অলরেডি তৈরি করা আছে। তো আমি কিছুক্ষণ আগেই বলছিলাম সফটওয়্যার মানে হচ্ছে কপি পেস্ট, অলরেডি যে তৈরি করা রয়েছে সেইগুলোকে আর তৈরি করব না, অলরেডি তৈরি করা আছে। যে কোন একটা মেসেজকে কি করে প্রিন্ট করতে হবে তার প্রোগ্রাম করাই রয়েছে। তো সেই প্রোগ্রামটা যেখানে করা রয়েছে তার সেই ফাইলটার নাম হচ্ছে stdio.h। তো stdio.h ফাইলটা হচ্ছে যখন তুমি সি প্রোগ্রাম রান করবে, সি প্রোগ্রাম যখন সফটওয়্যারটা ইনস্টল করবে তোমার কম্পিউটার মেমোরির মধ্যে, তো তুমি দেখতে পাবে যে একটা ইনক্লুড বলে একটা ফোল্ডার পাবে, দেখবে সি ড্রাইভের ভেতরে টার্বো সি বা সি টার্বো সি বা টিসি বলে এরকম একটা ফোল্ডার তৈরি হবে, যার ভেতরে দেখবে ইনক্লুড বলে একটা ফোল্ডার পাবে। আর এখানে ডেফিনেটলি stdio.h বলে stdio.h ওকে, এই যে stdio.h দেখো এখানে সব হেডার ফাইলগুলো লেখা আছে, stdio.h বা stdlib.h বা ম্যাথ, এখানে খুঁজে পাবে ম্যাথ, এই দেখো ম্যাথ.h, এই দেখো ম্যাথ ম্যাথ যদি খুলি, এই ম্যাথ যে প্রোগ্রাম রয়েছে হেডার ফাইল, এর মধ্যে অসংখ্য প্রোগ্রাম লেখা রয়েছে, এই অসংখ্য প্রোগ্রাম, এইসব প্রোগ্রাম লেখা রয়েছে যে কিভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো হচ্ছে তার প্রোগ্রাম গুলো এখানে লেখা রয়েছে। তো তোমাকে অল করতে হবে না, তো কিছু প্রোগ্রাম এখানে তৈরি করা রয়েছে, তোমাকে করতে হবে না। তো stdio.h এর মধ্যেও কিছু প্রোগ্রাম তৈরি করা রয়েছে, তো তোমাকে করতে হবে না। সেই প্রোগ্রামগুলো লেখা মানে হচ্ছে প্রোগ্রাম সাইজটা বাড়ানো। তো অলরেডি যেগুলো তৈরি করা আছে সেগুলো আমি ইউজ করব না। তো আমি কি করব, সেই প্রিন্টএফ ফাংশনটা শুধু ইউজ করে দেবো, বাস হয়ে যাবে। কিন্তু এই ফাংশনটা কোন হেডার ফাইলে আছে তোমাকে জানাতে হবে। কোন হেডার ফাইল না, ফাইলটার নাম হচ্ছে stdio.h, এই হেডার ফাইলের। কিন্তু এই হেডার ফাইলটা কি এরকম লিখে দিলে হবে না, একে ইনক্লুড করতে হবে। তো আমাকে লিখতে হবে এরকম ভাবে, হ্যাজ ইনক্লুড বলে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে এরকম ভাবে লিখতে হবে, হ্যাজ ইনক্লুড এটা। তো হ্যাজ ইনক্লুড কি করলাম না, ইনক্লুড stdio.h বলে লিখলাম, সঙ্গে সঙ্গে কি না এই যে ফাংশনটা আছে এখন আমি ইউজ করতে পারবো। তো যখন আমি এরকম ফাংশন ইউজ করব, যে কোনো ফাংশন ইউজ করব, শুধু দেখে নেবে উপরে ওই ফাংশনটা যে ফাইলের মধ্যে আছে সেই ফাইলটা হ্যাজ ইনক্লুড করা আছে, তো শুধু দেখে নিতে হবে, বাস প্রোগ্রাম তৈরি হয়ে গেল। তো হ্যাজটা মানে হচ্ছে প্রি প্রসেসিং সিম্বল, মানে এই যে মেন প্রোগ্রাম যখন এক্সিকিউট হবে তার আগে যেন এটা এক্সিকিউট হয়ে যায়, নাহলে এই যখন এক্সিকিউট হবে প্রিন্টএফ সে খুঁজেই পাবে না যে প্রোগ্রামটা কোথায় আছে। তো আগে এইটাকে অ্যাটাচ হতে হবে, এই stdio.h যে ফাইলটা আছে এটা অ্যাটাচ হতে হবে, তখন এটা রান করবে। ওকে, আর এখানে আমরা ভয়েড মেন ইউজ করব না, আমরা ইন্ট ইউজ করব। হ্যাঁ, তো এই যে সফটওয়্যারটা ইউজ করছি এখানে ভয়েড কাজ করে না। তো এখানে ইন্ট, ফ্লোট, ক্যার, ডাবল যে কোনো ডেটা টাইপ আমরা ইউজ করতে পারি, ডেটা টাইপ পরে পড়বে। তো আমরা ফাংশন মানে কি, সেট অফ ইনস্ট্রাকশন হুইচ পারফর্ম এ টাস্ক এন্ড রিটার্ন সাম ভ্যালু, মিন্স ফাংশন শুড হ্যাভ এ রিটার্ন টাইপ। সো ইচ এন্ড এভরি ফাংশন দ্যাট শুড হ্যাভ রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, ভয়েড, এগুলো হয়। তো আমি এখানে ইন্ট ইউজ করছি। ওকে, ইন্ট ইউজ করছি, নো প্রবলেম। তো এটাকে আমি সেভ করব, ফাইল সেভ অ্যাজ বলে কোন একটা জায়গায় সেভ করব, যে কোনো একটা নাম দিয়ে, ধরো mtma.c নাম দিলাম, mtma.c বলে একটা নাম দিলাম, দিয়ে সেভ করলাম। এরপরে এই জায়গাটা হচ্ছে কম্পাইল করা বলা, এটা হচ্ছে রান করা। তো কম্পাইল করলাম,
ওকে, দেখো এখানে দিয়ে দেবে এরর আর ওয়ার্নিং 00। ওকে, নেই কিছু, এবার রান করছে এটাকে। ওকে, তো একটা মেসেজ জাস্ট প্রিন্ট করবে, তো এই যে ওয়েলকাম টু সি, এটা রান করছে। ওকে, তো যদি আমি এই লাইনটা না লিখতাম, এই লাইনটা যদি না লিখতাম, ওকে, এই লাইনটা না লিখতাম, তাহলে কি হতো? তো রান করে দেখা যাক। দেখো কি দিচ্ছে এখানে, বলছে ইনকম্প্যাটেবল ইমপ্লিসিট ডিক্লারেশন বিল্ড ইন ফাংশন প্রিন্টএফ, মানে এই প্রিন্টএফটাকে খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, খুঁজে তো পাবে না, কারণটা কি, যে হেডার ফাইলের মধ্যে লেখা রয়েছে সেই হেডার ফাইলটাই তো নেই। ওকে, তো এইভাবে আমাকে কিন্তু ইনক্লুড করতে হবে। ওকে, এখানে অনেক মেথড রয়েছে আমরা ইনক্লুড করার, এইভাবে ইনক্লুড করতে পারি, এইভাবে ইনক্লুড করতে পারি। তো ও হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। ইয়েস, অসুবিধা হবে। সি প্রোগ্রাম হচ্ছে কেস সেনসিটিভ। ওকে, সি প্রোগ্রামিং হচ্ছে কেস সেনসিটিভ, যেখানে দেখো এই যে আমি ডবল কোটেশনও রান করতে পারি, হ্যাঁ, ডবল কোটেশন দিয়েও রান করতে পারি। ওকে, সো লেস দ্যান গ্রেটার দ্যান এর মধ্যেই নয়, আমি যদি ডবল কোটেশনও ইউজ করি তাতেও আমি রান করতে পারবো। এরকম ডবল কোটেশন হ্যাজ ইনক্লুড ডবল কোটেশনের মধ্যে লিখে দিলাম। ওকে, এবার এই যে আমি ইনক্লুড, এই যে এইটাকে আমি ক্যাপিটালে লিখছি, নো প্রবলেম, ক্যাপিটালে করো ইনক্লুড, আর তারপর দেখো কি হয়, দেখছো? ওকে, তো ইনভ্যালিড প্রি প্রসেসিং ডিক্লারেটিভ, তো সি হচ্ছে কেস সেনসিটিভ, তো তুমি এরকম ইউজ করতে পারো না, মানে ক্যাপিটাল স্মল, এই যে মেনটাকে আমি এমটাকে কি ক্যাপিটাল করে দেবো, রান হবেই না, কখনোই রান হবে না। ওকে, তো একটু এরর দিয়ে দিচ্ছে, তো এখানে এরর দিয়ে দেবে। তো সি হচ্ছে কেস সেনসিটিভ, যা দেবে তাই। কিন্তু এই যে ওয়েলকাম টু সি, এইটা তো তুমি যা ইচ্ছা মেসেজ দিতে পারো, তুমি সবই এরকম ক্যাপিটাল দিতে পারো, আবার সবই স্মল দিতে পারো, নো প্রবলেম। তো এটা কিন্তু রান করবে, তো এটা তো তোমার, তুমি চাইছো কি মেসেজ ডিসপ্লে করবে। ওকে, সেটা তুমি সেই জায়গাটা ছোট বড় ইউজ করতে পারো, কিন্তু যেইগুলো অলরেডি এই যে প্রিন্টে, হ্যাঁ, অলরেডি তৈরি করা আছে, এইটা কিন্তু ছোট বড় ইউজ করা যাবে না, এইটাও ছোট বড় ইউজ করা যাবে না, এটা ছোট বড় ইউজ করা যাবে না। তুমি শুধু যেগুলো তুমি দিতে পারো, হ্যাঁ, ক্যারেক্টার সেট তো ক্যাপিটালও হয় স্মলেও হয়। হ্যাঁ, তুমি শুধু চেঞ্জ করতে পারবে যেইগুলো তোমার দেয়ার অপশন রয়েছে, তুমি যেইগুলো দিতে পারবে, সেইগুলো ছাড়া তুমি অন্য কিছু স্মল ক্যাপিটাল দিতে পারবে না। ওকে, এই একটা আওয়াজ হচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা মেসেজ প্রিন্ট করতে পারি, তাহলে বোঝা গেল কি না, এটা ওকে ম্যাথ ডট এইচ, ধরো আমি একটা দেখাচ্ছি যে ম্যাথ ডট এইচ এর জন্য, হ্যাঁ, তো আমি ধরো একটা ম্যাথ ডট এইচ ইউজ করছি, MATH ম্যাথ ডট এইচ। তো ম্যাথ ডট এইচ কি না, ম্যাথ ডট এইচ ধরো আমি এই জায়গাটায়, ওকে, ধরো হচ্ছে tan 30 মান কত, ওকে, tan 30 মান কত, তো আমি চাইছি যে tan 30 মান বের করব। ওকে, তো পার্সেন্ট এফ দিলাম, এই জায়গাটা কেন দিচ্ছি পরে বুঝবো এটা, হ্যাঁ? এই জায়গাটাই কোন একটা ভ্যালু ডিসপ্লে করবে, কার ভ্যালু না tan 30 মান, তো tan 30 মান কোথায়, তো এখানে কমা দিয়ে আমাকে দিয়ে দেবো যে কমা tan 30, বাস। দেখো এই যে tan 30, এই ফাংশনটা কোথায় লেখা রয়েছে, এই ম্যাথ ডট এই যে লেখা রয়েছে, তো এই tan 30 মান একটা বের করবে, করে এই জায়গাটায় পেস্ট করবে, তো সেই মানটা এই জায়গাটায় ডিসপ্লে করবে, প্রিন্টে বলে রেজাল্টটা আসবে। তো এই জায়গাটা আমি একটা দিয়ে দিই যে কোন একটা লেখা দিয়ে দিই, যে কারো একটা নাম দিয়ে দিলাম, ওকে, ধরো সুমন বলে দিলাম, সুমন কোলন, সুমন কোলন বলে tan 30 মানটা এখানে দেখাবে। ওকে, দেখা যাক, রান করবে। ওকে, এখানে কি দিয়েছে না, প্রিন্টএফ কি বলেছে, ও হ্যাঁ, প্রিন্টএফ যে ফাংশনটা দেখো, বলছে যে প্রিন্টএফ ফাংশনটা কোথায়, এই যে প্রিন্টএফ ফাংশনটা এখানে দুটো ফাংশন ইউজ করেছি, দেখো tan একটা ইউজ করেছি প্রিন্টএফ এর ভেতরে, আর একটা প্রিন্টএফ, তাহলে প্রিন্টএফ এর জন্য এটা এটা নেই, stdio.h টা উড়িয়ে দিয়েছি, তো ওইটাও কিন্তু লাগতে হবে, তো হ্যাজ stdio.h। ওকে, বাস। ওকে, tan 30 মান কত, এই যে tan 30 মান হচ্ছে এটা, বেরিয়ে যাবে। ওকে, তো যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন আমরা কিন্তু বের করতে পারি, ধরো স্কোয়ার রুট, আমি স্কোয়ার রুট বের করছি, 30 স্কোয়ার রুট, SQRT, তো SQRT হচ্ছে একটা ফাংশন কি করবে, 30 স্কোয়ার রুট বের করবে। ওকে, তো রান করছি, তো 30 স্কোয়ার রুট হচ্ছে 5 পাউন্ড এটা। ওকে, তো এইভাবে আমরা যখন ম্যাথমেটিক্যাল ফাংশন ইউজ করব তখন ম্যাথ ডট ইউজ করব, যখন প্রিন্টএফ স্ক্যানএফ ইউজ করব তখন stdio.h ইউজ করব।
ওকে, তো লেস দ্যান গ্রেটার দ্যান এইসব না দিয়ে তোমরা এইরকমই দিবে, এইরকম দিয়ে হ্যাবিট করে রাখো। কোনো একটা হ্যাঁ, যে কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমার তো ফাইলগুলো অ্যাটাচ নিয়ে দরকার, তাই না? তোমার তো ফাইলগুলো অ্যাটাচ নিয়ে দরকার। তোমার যদি ফাইলটা অ্যাটাচ হয়ে যায়, এই ফাইলটা অ্যাটাচ হয়ে যায়, কে কখন অ্যাটাচ হলো দেখার দরকার নেই। ফাইলটা অ্যাটাচ হলেই রান হবে। ফাইলটা অ্যাটাচ হলেই রান হবে। তো ওইটার সিকোয়েন্সের কোনো ব্যাপার নেই। ওকে, ওকে, এখানে যে এই যে ইন্ট লিখেছো, তো ডেফিনেটলি এখানে একটা রিটার্ন বলে লেখা দরকার। হ্যাঁ, অন্যান্য কম্পাইলারে কিন্তু রান করবে না। আর ইট ইউ আর এন রিটার্ন বলে যে কোনো একটা ভ্যালু, ইন্টিজার ভ্যালু, যে কোনো একটা ইন্টিজার ভ্যালু, ধরো 0 1 2 3 4 যাই আমি একটা দিয়ে দিলাম। ওহো, এই 1 এর মধ্যে একটা দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে প্রপার প্রোগ্রাম। যখনই এখানটা ভয়েড দেবো তখন এটা লেখার দরকার নেই। যখন ইন্ট দেবে বা কিছুই দিলে না, মানে ইন্টই বোঝাবে। যদি আমি কিছু না দিই তাহলে ইন্টই বোঝাবে। তো যখনই ইন্ট দেবো বা কিছু দেবো না, মানে ইন্টই বোঝাবে, তখন এই রিটার্ন ওয়ান বলে একটা রিটার্ন করবে। এটা হচ্ছে প্রপার ওয়ে অফ দ্য প্রোগ্রামিং। হ্যাঁ, এইভাবে কিন্তু প্রোগ্রাম রান করবে। তো যদি অন্য কম্পাইলার হয় কিন্তু রান করবে না। যদি এইরকম করো তাহলে রান করবে, নাহলে কিন্তু অন্য অন্য প্রোগ্রাম হলে রান করবে না। রান করলেও এখানে ওকে, যদি ভয়েড লেখো, ওকে, ভয়েড এই এই যে সফটওয়্যারটা ইউজ করছি, এই ভয়েডে রান করে না। হ্যাঁ, ভয়েডে রান করে না মনে হচ্ছে। ও, ভয়েডও রান করছে। ওকে, হ্যাঁ, এটাও করছে, ভয়েডও করছে এখানে। তো অনেক সফটওয়্যার কিন্তু রান করবে না। তোর সিপি ড্রয়েডে না, সিপিপির যে ড্রয়েড আছে ওতে ভয়েড রান করবে না। এই যে ভয়েড লিখেছি আমি, এখানে কিছু দিইনি, তো এটাও রান করবে, নো প্রবলেম। এই জায়গাটায় হ্যাঁ, যা ইচ্ছা মানে 1 2 3 4 একটা লিখতে হবে, সেটা হচ্ছে প্রপার ওয়ে। হ্যাঁ, ধর আমি একটা সফটওয়্যার ইউজ করছি ধর এখন। ওকে, ওকে, ধর আমি যেটা ইউজ করছি এখন এটা হচ্ছে নোড। ওকে, নোড। তো এখানে দেখ আমি একটা প্রোগ্রাম ইউজ করেছি। ধর এখানে লেখা আছে হ্যাজ ইনক্লুড stdio.h হ্যাজ ইনক্লুড kunio.h বলে ভয়েড মেন। তো এই জায়গাটা আমি দেখাচ্ছি, দেখ। ওকে, ধর নতুন একটা প্রোগ্রাম করছি আমি এখানে, হ্যাজ ইনক্লুড হ্যালো বলে একটা মেসেজ প্রিন্ট করবো। ওকে, HELLO, হ্যালো। এটা কি রান করবে? দেখ, অল্ট সি কম্পাইল করছে, দেখ। দেখ, ওয়ার্নিং ও জিরো, এররও জিরো। ওয়ার্নিং এ জিরো, এররও জিরো। তাহলে রান করার কথা। ইয়েস, প্রোগ্রামটা ঠিক আছে। ভয়েড দিয়েছি তাহলে আমার রিটার্ন দেওয়ার দরকার নেই। বলে আমি রান করছি, দেখ। অল্ট আর রান। দেখ, রানে কিছু দেখতে পেলি? কিছুই দেখতে পেলি না। আমি রান করলাম, অল্ট আর রান। দেখ, আউটপুট কিন্তু দেখতে পাচ্ছিস না। তাহলে আউটপুটটা কোথায় গেল? দেখ, যখনই এইটা রান করছে সঙ্গে সঙ্গে এইটাও রান করে যাচ্ছে। ওকে, সঙ্গে সঙ্গে এইটা রান করে যাচ্ছে, মানে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। প্রোগ্রাম শেষ মানে আউটপুটও শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য এই জায়গাতে আমি কি করি, এই জায়গাতে আমরা একটা গেট সিএইচ বলে একটা মেসেজ দিয়ে দিই, মানে গেট সিএইচ বলে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিই। গেট সিএইচ মানে গেট এ ক্যারেক্টার ফ্রম দ্য কিবোর্ড, মানে কিবোর্ড থেকে একটা ভ্যালু নেয়, মানে হ্যালোটাকে ডিসপ্লে করে দিয়ে একটা কিবোর্ড থেকে ভ্যালু নেবে। যতক্ষণ না কিবোর্ডে কোনো ভ্যালু দিচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রোগ্রাম শেষ হবে না। এবার গেট সিএইচ এই ফাংশনটা কোথায় তাহলে রয়েছে? stdio.h। তো stdio.h হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আর kunio.h মানে হচ্ছে ইনক্লুড, kunio.h মানে কনসোল ইনপুট আউটপুট, conio.h। যখনই আমি দিয়ে দেবো এরপরে রান করবি, অল্টার রান। দেখ, দেখ, হ্যালো 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 তিনবার দিয়ে দিল। তো তিনবার কেন দিয়ে দিল? আমি তো একবার হ্যালো প্রিন্ট করলাম। কারণ আগের দুবারের আউটপুট কিন্তু আছে, তো আগের আউটপুট থেকে যাচ্ছে। তো সেই জন্য আমরা কি করি, যখনই প্রোগ্রাম শুরু করি এই জায়গাতে আমরা
CLR SCR বলে একটা ক্লিয়ার স্ক্রিন দিয়ে দিই, মানে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আগের যে আউটপুট ছিল সেইগুলো মুছে যাবে, নতুন যে আউটপুট আছে সেটা কি করবে, নতুন আউটপুটটা দেখাবে। তো আমার এখন কি আউটপুট দেখাবে, শুধু হ্যালো বলে দেখাবে, হ্যালো বলে দেখাচ্ছে। ওকে, তো এই যে ক্লিয়ার স্ক্রিন আর এই গেট সিএইচ, এই দুটো হচ্ছে কুনিও ডট এইচ এর মধ্যে রয়েছে। তো যখন এই দুটো ফাংশনকে ইউজ করছি, কুনিও ডট এইচ ইউজ করলাম, প্রিন্টএফ ইউজ করছি মানে স্টুডিও ডট এইচ ইউজ করবো। এরপর ধর ভয়েড মেন, এটা আমি দিলামই না, মানে বাই ডিফল্ট কি বোঝাবে, ইন্ট। ওকে দেখ, কন্ট্রোল সি কম্পাইল করছে কে, দেখ কি দেখাচ্ছে, ওয়ার্নিং 1 দেখাচ্ছে না, ওয়ার্নিং 1। ওকে, তো এরর নেই কিন্তু ওয়ার্নিং দেখাচ্ছে। ওয়ার্নিং মানেটা কি, ওয়ার্নিংটা কেন দিচ্ছে, মানে তুমি কিছু লেখনি মানে ইন্টিজার, তো ফাংশন কিছু রিটার্ন করছে কিন্তু লাস্টে রিটার্ন বলে লেখনি, সো সেইটাই বোঝাতে চাইছে। দেখবি এন্টার মার, দেখ লেখা আছে কি, এররটা নিচে লেখা রয়েছে, ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু, মানে ফাংশন হচ্ছে রিটার্ন করবে একটা ভ্যালু অবশ্যই, তো তোকে রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে। ওকে, এখন আমাকে কি করতে হবে, অবশ্যই এই জায়গাতে আমাকে রিটার্ন বলে লিখতে হবে, আর ই ইউ আর এন রিটার্ন ব্র্যাকেটের মধ্যে একটা 1 2 3 যা হোক একটা ইন্টিজার রিটার্ন করতে হবে। এরপর আমি কম্পাইল করছি, দেখ আর এর ওয়ার্নিং দেবে না, আর ওয়ার্নিং দেয়। তো যখনই আমি কিছু দেবো না, যখন কিছু দেবো না, বা আমি যদি শুধু ইন্ট দিই, তখন আমাকে অবশ্যই লাস্টে রিটার্ন বলে লিখতে হবে। আর যদি না লিখি কোনো অসুবিধা নেই, তাহলে ভয়েড দিয়ে দাও, ভিওআইডি ভয়েড দিয়ে দাও, আর তাহলে রিটার্ন বলে কিছু লেখার দরকার নেই, রিটার্ন বলে লেখার দরকার নেই। ওকে, তাহলে কিন্তু আর কি ওয়ার্নিং দেবে না। ওকে, বুঝে গেছে। আচ্ছা, এখানে লাইন কম্পাইল্ড বলে লেখা আছে 662, সবাই দেখতে পাচ্ছ কি, লাইন কম্পাইল্ড 662, হ্যাঁ 462 দেখাচ্ছে। ওকে, কেন 462, আমি তো লিখেছি তো 3 লাইনের প্রোগ্রাম, তাহলে 462 কেন দেখাচ্ছে, কারণ এই যে ক্লিয়ার স্ক্রিন আর গেট সিএইচ, এই যে প্রিন্টএফ, এই যে এইগুলো তো বড় বড় একটা প্রোগ্রাম, এগুলো তো বড় বড় প্রোগ্রাম, এর মধ্যে তো এক একটার মধ্যে তো 200-300 করে লাইন রয়েছে, সেই লাইনগুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে, বোঝা গেছে। তো এইগুলো হচ্ছে এক একটা ছোট ছোট প্রোগ্রাম, আমরা আমাদের প্রোগ্রামটাকে ছোট করার জন্য অলরেডি যে প্রোগ্রামগুলো আছে সেইগুলোকে আমরা ইউজ করি। তো সি প্রোগ্রামিং এ কিছু এরকম হেডার ফাইল নিয়েই আসে, so.h কোনো.h এরকম হেডার ফাইল নিয়ে সি প্রোগ্রাম তৈরি হয়। সেই হেডার ফাইলে অসংখ্য ফাংশন রয়েছে, সেগুলোকে আমরা ইউজ করেই কিন্তু প্রোগ্রামগুলো করব, যাতে আমাদের প্রোগ্রাম সাইজটা ছোট হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে বড় বড় প্রোগ্রাম রান করতে পারি। তাহলে বোঝা গেল ক্লিয়ার স্ক্রিন, সিএলআর এসসিআর মানে ক্লিয়ার স্ক্রিন, স্ক্রিন ক্লিয়ার করার জন্য, গেট সেজ মানে তোমার যে কারেন্ট যে আউটপুট সেটাকে ধরে রাখার জন্য, প্রিন্টে মানে হচ্ছে কোন একটা মেসেজকে প্রিন্ট করার জন্য, হ্যাশ ইনক্লুড বুঝতেই পারছো যে কোন একটা হেডার ফাইল অলরেডি যেগুলো রয়েছে সেইগুলোকে অ্যাটাচ করার জন্য, আর ভয়েড মেনের যে ভয়েডে ভয়েড কেন লিখতে হবে, কেন লিখবো না, না লিখলে কি হবে, ইন্ট দিলে কি হবে, বুঝতেই পারছো। তো ভয়েড ছাড়া সব জায়গায় কিন্তু রিটার্ন বলে লিখতে হবে, সেই ইন্ট লেখো বা কিছু না লেখো তখন কিন্তু রিটার্ন বলে লিখতেই হবে, আর ভয়েড দিয়ে দিলে কিছু লিখতে হবে না, সেই জন্য ভয়েড দিয়ে শুরু করাই ভালো। তবে সিপিপি ড্রয়েড যে আছে সেই সেখানে কিন্তু ইন্ট দিয়েই রান করবে, বা যারা হচ্ছে রান করবে ইউনিক্স প্রোগ্রামিং এ তারা কিন্তু এই ইন্ট দিয়ে রান করবে, ভয়েড দেবে না। ওকে, তো বিভিন্ন কম্পাইলার কিন্তু বিভিন্ন রকম ভাবে নেয়, তো সেটা সেই রকম ভাবে কিন্তু এক্সিকিউট করবে। ওকে, ওকে, তো আমি তো বললাম যে আমি একটা সফটওয়্যার রান করালাম, তো আমি তো এখানেও একটা রান করালাম, এখানে আমি কিন্তু রিটার্ন না দিয়েও রান হয়ে যাচ্ছে। কিন্তু অনেক সফটওয়্যার, মানে তোমরা তোমরা যখন পরীক্ষা দিতে যাবে বাইরে, ধরো যাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে তারা যখন বাইরে পরীক্ষা দিতে যাবে, একটা সেখানে হয়তো অন্য ধরনের একটা সফটওয়্যার ইউজ হচ্ছে, তখন তো তোমরা রান করতেই পারো না, সমস্যায় পড়ে যাবে। ভয়েড কি ইন্ট কি তারা বলবে যে কিছু শেখায় না, টিচাররা জানেই না কিছু, কিন্তু তারা নিজেরাই জানে না যে ওই সফটওয়্যারে বিভিন্ন ধরনের চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, তো সেই জন্যই বলা এটা। তো তোমরা কি করবে, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়েড দিলে রিটার্ন দিতে হবে না, ইন্ট বা অন্য কিছু দিলেই রিটার্ন দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, রিটার্ন বলে একটা ফাংশন। হ্যাঁ, ওকে, তো এইভাবে আমরা কিন্তু স্যাম্পল প্রোগ্রাম তৈরি করতে পারি। তো যে কোনো মেসেজ একটা প্রিন্ট করার জন্য প্রোগ্রাম তোমরা দেখলে যে প্রোগ্রামটা কিভাবে রান হচ্ছে। ওকে, নেক্সট জায়গায় আছে। ওকে, তো আমরা তাহলে কিভাবে প্রোগ্রামটা রান করছি, দেখো হাউ টু এক্সিকিউট প্রোগ্রাম। না, প্রথমে প্রোগ্রামটা তৈরি করলাম। ওকে, প্রথমে তৈরি করলাম, তারপর কম্পাইল করলাম,
তারপরে লিঙ্কটা ওরা নিজেরাই করে, আর তারপরে সেটাকে এক্সিকিউট করলাম। তো 4টে স্টেপ রয়েছে। প্রোগ্রাম তৈরি করা, তারপরে প্রোগ্রামটাকে কি করব না কম্পাইল করব, কম্পাইল করার পর সেটাকে রান করব। তো কম্পাইল করার পর একটা এরর থাকতেই পারে, যেটা গ্রামাটিক্যাল মিস্টেক। যে কোনো জায়গায় যদি মিস্টেক থেকে থাকে, যেমন আমি অনেক মিস্টেক করিয়ে দেখাচ্ছিলাম, যে কমা না থাকলে কিভাবে মিস হয়ে যাবে, কিছু বানান যদি ভুল করি তাহলে কি মিস হবে, কোন জায়গায় আমরা বানান ভুল করতে পারি, কোন জায়গায় তোমার হ্যাজ বা ক্যাপিটাল লেটার দিলে কি প্রবলেমটা হয় তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, বা আমরা বলি কম্পাইলেশন এরর বা কম্পাইলেশন টাইম এরর। তো এই এরর গুলো কিন্তু থাকতে পারে। সেই এরর যতক্ষণ না ঠিক করছো ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রোগ্রাম রান করবে না। তো এখানে এরকম নয় যে টুটাফুটা ইংলিশ দিয়ে তুমি কাউকে বলে দিতে পারবে, হ্যাঁ, যে তুমি তোমার যেটা বলতে চাইছো ভুলভাল ইংলিশ দিয়ে কিন্তু বলে দিতে পারবে, কিন্তু ভুলভাল প্রোগ্রাম দিয়ে কিন্তু কম্পিউটারকে বোঝানো যাবে না। কম্পিউটারকে কিন্তু পরিষ্কার তার গ্রামারেই বলতে হবে, নাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না, কারণ কম্পিউটার হচ্ছে মেশিন। এই ইন্টেলিজেন্ট নয় যে তুমি এরকম ভাবে লিখেছো মানে কম্পিউটার বুঝে যাবে, এইটাই বোঝাতে চেয়েছে, কমা হয়তো মিস করেছে, কম্পিউটার কিন্তু এটা বুঝবে না। ওকে, আচ্ছা, এরপরে যে সেকশনটা আমরা দেখবো সেটা হচ্ছে সি টোকেন সম্পর্কে। তো আমরা যেটা পড়লাম এতক্ষণ পর্যন্ত, যে সি কি, সি কোথা থেকে আসছে, আর সি এর একটা স্যাম্পল প্রোগ্রাম, সেটা সি প্রোগ্রামটা কিভাবে রান করবো, এইটুকু। এখন যে দেখবো যে সি প্রোগ্রাম শিখতে গেলে আমাদের যেটা মেইন যে কম্পোনেন্টস, একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন হচ্ছে তোমার অনেক বালি লাগে, ইট লাগে, পাথর লাগে একটা বাড়ি তৈরি করতে গেলে। এইগুলোকে আমরা বলছি বেসিক কম্পোনেন্ট, কি টু ডেভেলপ বিল্ডিং। একটা বিল্ডিং তৈরি করতে গেলে এগুলো বেসিক কম্পোনেন্ট। তেমন একটা সি প্রোগ্রাম তৈরি করতে গেলে বেসিক কম্পোনেন্ট কি কি, নাও হ্যাজ, ইনক্লুড, h2.h, তারপর ভয়েড, মেন, ব্র্যাকেট, প্রিন্টএফ, ডবল কোটেশন, সেমিকোলন, এইসব যে জিনিসগুলো, এগুলো তো এক একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলোকে আমরা বলছি সি টোকেনস, যে all the individual words that are used to develop the C program, all the individual words that are used to develop the C program means যে আমি যে সি প্রোগ্রামটা তৈরি করলাম এগুলো কতগুলো কম্পোনেন্টে আমি ভাগ দিতে পারি। দেখো, এই একটা, এই একটা, এই একটা, তো টোটাল এখানে কতগুলো কম্পোনেন্ট রয়েছে, অনেক কম্পোনেন্ট রয়েছে। তো এরকম অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে কিন্তু তৈরি হচ্ছে সি প্রোগ্রাম। ওকে, অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে এরকম সি প্রোগ্রাম। তো এইগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট। তো অনেকগুলো ছোট ছোট যে অংশ, মানে সি প্রোগ্রামকে একদম ছোট অংশে যেগুলোকে ভাগা যায় সেইগুলোকে আমরা বলছি এই এতগুলো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, টোটাল 21 খানা কম্পোনেন্ট দিয়ে এই প্রোগ্রামটা তৈরি হয়েছে। না, আরো আগে ছিল, এগুলো বাদ দাও, এগুলো প্রোগ্রামের পার্টি নয়। ওকে, এটা আছে 21 22 23 24 25 26, 26 খানা কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে এই সি প্রোগ্রামটা। এই ছোট ছোট এক একটা অংশগুলোকে বলছি আমরা সি টোকেন। বোঝা গেছে? তো যেমন ইংলিশে ওয়ার্ড বলে থাকি, ইংলিশের যে ওয়ার্ড বা ভোকাবুলারি, এখানে আমরা বলে থাকি টোকেন। ইংলিশের ওয়ার্ড গুলোকে যেমন ইংলিশে আমরা বলি ওয়ার্ড বা ভোকাবুলারি, এখানে আমরা বলি টোকেন। এই টোকেন গুলো, এইগুলো হচ্ছে এরকম ধরনের ছোট ছোট অংশ। এবার দেখো, ইংলিশে যেমন নাউন কিছু রয়েছে, ভার্ব কিছু রয়েছে, অ্যাডভার্ব কিছু রয়েছে। তো প্রতিটা ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড, সেটা কি কোন একটা টাইপের হবে, হয় নাউন হবে, কোনো ভার্ব হবে, কেউ যেমন আমি বললাম যে হি ইজ এ বয়। ওকে, হি ইজ এ বয়, ধর আমি বললাম যে হি ইজ এ বয়, ইংলিশে লিখলাম হি ইজ এ বয়। ওকে, হি ইজ এ বয়, এটা টোটাল কটা ওয়ার্ড লিখেছে, 1 2 3 4, ভোকাবুলারি দিয়ে তৈরি হয়েছে এই সেন্টেন্সটা। এই হিটা হচ্ছে কি না সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, বি হচ্ছে নাউন। তো প্রতিটার কিন্তু এক একটা টাইপ রয়েছে। সেম জিনিস আমরা সি প্রোগ্রাম যখন তৈরি করছি, প্রতিটা টাইপ রয়েছে। এটাকে আমরা বলি কিওয়ার্ড, এটাকে বলি হচ্ছে আইডেন্টিফায়ার, এইগুলোকে সিম্বল। তো কোনগুলো কোনটা সেগুলো জানতে হবে।
তো সেই জন্য এই সি টোকেনটা আমরা পড়বো। তার আগে বলি যে সি প্রোগ্রাম ডেভেলপ করতে গেলে আমরা যে এইগুলো লিখি, আমরা এখানে কিন্তু সাফিক্স প্রিফিক্স এইসব দিতে পারবো না। আমরা যেমন ওয়ার্ডে আমরা লিখতে পারি যে ওয়ার্ডে এরকম ধরনের আমরা লিখলাম যে এ টু দি পাওয়ার বি, ধরো আমি লিখলাম এ টু দি পাওয়ার বি, তো আমরা এইভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার বি, যে এটাকে আমি কি করবো এরকম করে সিলেক্ট করে দিয়ে এরকম করে দিলাম, এস এ টু দি পাওয়ার বি হয়ে গেল। সি প্রোগ্রামিং আমরা এরকম লিখতে পারবো না, এ টু দি পাওয়ার এরকম ভাবে লিখতে হবে না, সবই এক লাইনে লিখতে হবে। আবার ওয়ার্ডে কি আছে, এরকম ধরনের একটা ইনসার্টে চলে গেলাম, ইনসার্টে গিয়ে একটা সিম্বল, এরকম ধরনের একটা সিম্বল ঢুকিয়ে দিলাম, এরকম একটা সিম্বল, এরকম একটা সিম্বল ঢুকিয়ে দিলাম। সি প্রোগ্রামিং এরকম সিম্বল আমি ঢোকাতে পারবো? এখানে কোনো জায়গায় নেই, ইনসার্ট করার কোনো জায়গায় নেই, কোনো সিম্বল এখানে ঢোকাতে পারবো না। তার মানে কি বোঝাচ্ছে না, যা কিছু দিতে হবে সব কিবোর্ড থেকে দিতে হবে। কিবোর্ডে যে কিওয়ার্ড, যে কিবোর্ডে আমরা যা দেখতে পাচ্ছি সিম্বল গুলো, ওই সিম্বল গুলোই আমি ইউজ করতে পারবো তো এইগুলো লেখার জন্য। তো কি কি সিম্বল আমরা কিবোর্ডেতে রয়েছে? এক তো রয়েছে যে এরকম 26 খানা ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড পর্যন্ত, 26 খানা এরকম স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত, 10 খানা এরকম রয়েছে কি না এরকম ধরনের 0 1 2 আপ টু 9 পর্যন্ত 10 খানা ডিজিট। তারপর রয়েছে এরকম ধরো এরকম 30টার মতো এরকম রয়েছে সিম্বল, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল টু, মাইনাস, এরকম ধরনের সিম্বল, এরকম ধরনের সিম্বল, এরকম। এগুলো কি কিছু অপারেটর, কিছু সিম্বল। এইগুলোকে আমরা কি বলছি না, কিবোর্ডে যেগুলো রয়েছে এইগুলোকে আমরা বলছি ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট, যেমন ইংলিশে হি ইজ এ বয় লিখতে গেলে কি আলফাবেট জানতে হবে, আলফাবেট এ থেকে জেড পর্যন্ত। আমাদের সি প্রোগ্রাম শিখতে গেলে এইগুলো জানতে হবে, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9, আর কিছু লেস দ্যান, গ্রেটার দ্যান, এরকম সিম্বল রয়েছে। তো এইগুলো যেগুলো কিবোর্ডে অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো আমরা বাইরে থেকে ইনসার্ট করতে পারবো না, যেগুলো আমরা এই অ্যাম্পারসন বা সামেশন, পাই, এইসব জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না সি প্রোগ্রামিং এ। আর এ টু দি পাওয়ার বি, বি টু দি পাওয়ার সি এইসবও লিখতে পারবো না, বা এ বাই বি এইসব লিখতে পারবো না, সেইগুলো সব এক লাইনে লিখতে হবে। তো যেসব কিবোর্ডেই দেখতে পাচ্ছি সেইগুলোই একমাত্র ইউজ করতে পারি, এইগুলোকে আমরা ক্যারেক্টার সেট বলছি। তাহলে ক্যারেক্টার সেট ইংলিশের হচ্ছে আলফাবেট, এটাকে ক্যারেক্টার সেট বলছি। এই ক্যারেক্টার সেট দিয়ে তৈরি হয় কি না, এই ক্যারেক্টার সেট দিয়ে এ জেড দিয়ে এইগুলো দিয়েই তৈরি হয় কি এরকম ধরনের কি হচ্ছে, এগুলো টোকেন, এগুলো টোকেন তৈরি হয়। তাহলে প্রথমে জানতে হবে ক্যারেক্টার সেট কি। তো ক্যারেক্টার সেট কিছুই না, ক্যারেক্টার সেট হচ্ছে এরকম ধরনের যে যত আলফাবেট, যত ডিজিট, যত সিম্বল, যত অপারেটর আমরা সি প্রোগ্রামিং এ ইউজ করে থাকি সেইগুলোকে আমরা ক্যারেক্টার সেট বলছি। তো ক্যারেক্টার সেটে কি কি রয়েছে না, আলফাবেট রয়েছে, ডিজিট রয়েছে, স্পেশাল কিছু ক্যারেক্টার রয়েছে, আর হোয়াইট স্পেস, মানে এই যে স্পেস, এন্টার, এইগুলো যে রয়েছে এইগুলোকে আমরা ক্যারেক্টার সেট বলে থাকি। তো ক্যারেক্টার সেট কিছুই নয়, যত ক্যারেক্টার ইউজ হচ্ছে যেগুলো সি টোকেন তৈরি করবে সেইগুলোকে আমরা ক্যারেক্টার সেট বলছি, যেগুলো কিবোর্ডে অ্যাভেলেবেল রয়েছে। এবার কি টোকেনটা কি না, টোকেন যেটা বললাম যে অল দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, যেগুলো অল দ্য আলাদা আলাদা যে সব ওয়ার্ড গুলো রয়েছে, যেগুলোকে ছোট ছোট ভাগে ভাঙা যেতে পারে, সেইগুলোকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, সেইগুলোকে আমরা বলছি সি টোকেনস। আমরা এরকম নয় যে ইনক্লুড যে রয়েছে, ইনক্লুডকে কি মিডল থেকে এরকম ভেঙে দিতে পারবো, এটা ভেঙে দিতে পারবো না, এটা একটা টোকেন, এটা একটা টোকেন হয়ে গেল কি না। ইনক্লুড নিজেই একটা ওয়ার্ড, ওকে, নিজেই একটা ওয়ার্ড, নিজেই একটা টোকেন। তো যত ছোট ছোট ভাঙতে পারবো, মানে এইটাই হচ্ছে লাস্ট ভাঙা, এইটাকে আমরা বলছি কি না তোমার সি টোকেন। অল দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস টু ডেভেলপ দ্য সি প্রোগ্রাম আর কল্ড সি টোকেনস। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, সি ইকুয়াল টু এ প্লাস 50, এখানে তাহলে কটা টোকেন রয়েছে না, সি একটা টোকেন, ইকুয়াল টু একটা টোকেন, এ একটা টোকেন, প্লাস একটা টোকেন, 50 একটা টোকেন, সেমিকোলন একটা টোকেন। তাহলে 1 2 3 4 5 6 6খানা টোকেন রয়েছে। তো এখানে সি এইগুলো হচ্ছে টোকেন, ওকে। তো এইগুলোকে আমরা বলছি টোকেন। তো এই টোকেনের কি কি ভাগ হতে পারে, যেমন আমি বলছিলাম ইংলিশের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এরকম ধরনের বলছিলাম। তো এই যে টোকেন রয়েছে সি এর, তাতে কতগুলো ভাগ রয়েছে না, ইংলিশের মতো অত কিছু নেই, এখানে মাত্রই কটা রয়েছে, একটা হচ্ছে কিওয়ার্ড, একটা আইডেন্টিফায়ার, একটা কনস্ট্যান্ট, একটা অপারেটর, একটা হচ্ছে সিম্বল। কিওয়ার্ড কোনগুলো না, যেগুলো সেই এ এন্ড দি, ইংলিশের এ এন্ড দি, যেগুলো আর্টিকেল, প্রিপোজিশন, যেগুলোর ফিক্সড মানে রয়েছে, যেগুলো রিজার্ভ ওয়ার্ড, যেখানে খুশি ইউজ করতে পারি না, সাবজেক্ট হিসাবে কিওয়ার্ড যেগুলো ইউজ করতে পারি না,
সেইগুলোকে আমরা বলছি কিওয়ার্ড, যেগুলো রিজার্ভ ওয়ার্ড। সিতে এরকম 32খানা রিজার্ভ ওয়ার্ড রয়েছে, সেই 32খানা রিজার্ভ ওয়ার্ড সম্পর্কে একটু জানতে হবে। আইডেন্টিফায়ার, আইডেন্টিফায়ার কি না, সি ল্যাঙ্গুয়েজ ইংলিশের ক্ষেত্রে আইডেন্টিফায়ার কোনগুলো? ইংলিশের ক্ষেত্রে আইডেন্টিফায়ার হচ্ছে সাবজেক্ট, বা রাম শ্যাম যদু মধু অনিল বিমল কমল, এইগুলো হচ্ছে কি আইডেন্টিফায়ার। বা আমি বললাম যে বাগনান হাওড়া, এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। কোন একটা স্থানকে আইডেন্টিফাই করছে, কোন একটা হিউম্যানকে আইডেন্টিফাই করছে, কোন একটা ফাইলকে আইডেন্টিফাই করবে, কোন একটা ফাংশনকে আইডেন্টিফাই করবে, কোন একটা সেট অফ নাম্বারকে কোন একটা ভ্যালু দিয়ে আইডেন্টিফাই করবে, কোন একটা সিম্বল দিয়ে আইডেন্টিফাই করবে, কোন একটা ম্যাট্রিক্সকে এ দিয়ে আইডেন্টিফাই করবে, তাহলে এ হচ্ছে আইডেন্টিফায়ার অফ দ্যাট ম্যাট্রিক্স। কোন একটা কলেজকে আইডেন্টিফাই করবো কি দিয়ে? যখন বাগনান কলেজ বলবো বাগনানকে কলেজ বোঝাবে, যখন উলুবেড়িয়া বলবো উলুবেড়িয়া কলেজকে বোঝাবে। ওকে, তো আইডেন্টিফায়ার জাস্ট একটা নেম, যেটা দিয়ে কোনো একটা ফাইল থেকে আরম্ভ করে, কোন একটা স্থান থেকে আরম্ভ করে, কোন একটা কলেজ থেকে আরম্ভ করে, কোন একটা ফাংশন থেকে আরম্ভ করে, কোন সেট বা ম্যাট্রিক্সকে আইডেন্টিফাই করতে ইউজ হয়ে থাকে, সেগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। কনস্ট্যান্ট কোনগুলো না, যে ভ্যালুগুলো কখনো চেঞ্জ হবে না ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম, সেইগুলোকে আমরা বলছি কনস্ট্যান্ট। যেমন 50, এর সঙ্গে সবসময় কিন্তু 50ই যোগ হবে, এখানে কোনো 49 যোগ হবে না বা 60 যোগ হয়ে যাবে না। তো এই ভ্যালুগুলোকে বলছি কনস্ট্যান্ট ভ্যালু। বা কোনো জায়গায় আমি লিখেছি প্রিন্ট হ্যালো, তো হ্যালোটা বাই হিসাবে প্রিন্ট হবে না, সবসময় হ্যালোই প্রিন্ট হবে। তো হ্যালোটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, যেগুলো কখনো চেঞ্জ হবে না, যা দিয়েছি সেইগুলোই থাকবে। অপারেটর, যেগুলো অপারেশন ঘটাবে, যেমন প্লাস মানে যোগ করবে, বিয়োগ করবে, গুণ চিহ্ন কিন্তু আমাদের এতে কিবোর্ডে নেই, তাহলে গুণ চিহ্নের জন্য আমরা কি ইউজ করব? স্টার সিম্বল ইউজ করব। ভাগ চিহ্নের জন্য কিন্তু এরকম ভাগ বলে কিবোর্ডে চিহ্ন নেই, ভাগ মানে এরকম স্ল্যাশ দিয়ে ইউজ করে থাকবো, এইগুলোকে আমরা অপারেটর বলছি। বা লেস দেন, গ্রেটার দেন ইউজ করব, বা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু আমরা এইভাবে ইউজ করব না, কারণ কিবোর্ডে এই সিম্বলটা নেই, আমরা ইউজ করব এই রকম ভাবে। ওকে, তো এইটাকে বলা হচ্ছে লেস দেন ইকুয়াল টু। তো অপারেটর আমরা পড়বো, সেই অপারেটর মানে অপারেশন ঘটাবে। আর কিছু সিম্বল যেগুলো আমরা দেখছিলাম যে হ্যাজ ইউজ হচ্ছিল, এরকম ব্র্যাকেট ইউজ হচ্ছিল, এরকম ফার্স্ট ব্র্যাকেট ইউজ হচ্ছিল, তো এই সিম্বল গুলো আমরা ইউজ করবো কিছু, এগুলোকে আমরা বলছি সি টোকেন। তাহলে সি টোকেনের ভাগ কি না, কিওয়ার্ড যেগুলো রিজার্ভ ওয়ার্ড, আইডেন্টিফায়ার জাস্ট কিছু নেম, আর কনস্ট্যান্ট মানে যেই ভ্যালুগুলো চেঞ্জ হবে না, অপারেটর মানে যেগুলো ক্যালকুলেশন করবে, আর সিম্বল মানে বিভিন্ন ধরনের সিম্বল যেগুলো সেন্টেন্সকে শেষ করবে, বোঝাবে, কোনো ইনস্ট্রাকশনকে শেষ করছে, কোনোটা হচ্ছে কোনো ফাংশনের বডিকে বোঝাচ্ছে, কোনো ফাংশনকে আইডেন্টিফাই করছে, এই রকম ধরনের কিছু সিম্বল সম্পর্কে জানতে হবে। বাস, তাহলে হচ্ছে সি টোকেন সম্পর্কে জেনে যাও। আর সি টোকেন সম্পর্কে যদি জেনে যাও, তাহলে ভোকাবুলারি কমপ্লিট হয়ে গেল। ভোকাবুলারি কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি কি করবে? গ্রামার শিখবে। গ্রামারে কি লেখা থাকবে না, কার পর কোনটা বসবে, তেমন সি প্রোগ্রামিংও তাই, যে কার পর কোনটা আমি বসাতে পারি। এখানে যে সি ইকুয়াল টু এ প্লাস 50 লেখা আছে, আমি কি এটাকে আগে ইকুয়াল টু কে পরে এরকম ভাবে করলে কি এর মানেটা বুঝতে পারবে? তুমি নিজে বুঝতে পারবে না, তো কম্পিউটার কি বুঝতে পারবে? তো কম্পিউটার বুঝতে পারবে না, তো ডেফিনেটলি তুমি এমন ভাবে লিখবে না। তো এর একটা গ্রামার রয়েছে, এর যেটা আমরা গ্রামার বলি না, সেটাকে সিনট্যাক্স বলে থাকি, সেই সিনট্যাক্সটা জানতে হবে। তো সি টোকেন আগে জানবো, তারপরে আমরা গ্রামার জানবো। তো এখানে দেখো সি টোকেনের কিছু ভাগ দেওয়া রয়েছে। এখানে দেখো ভাগটা কিরকম ধরনের, সেই ভাগটা হচ্ছে এরকম ধরনের যে সি টোকেনকে এই কটা ভাগে ভাগ করা হয়, নিচে কিছু দেওয়া রয়েছে, এক্সাম্পল দেওয়া রয়েছে। সি টোকেনের হচ্ছে কিওয়ার্ড গুলো কি কি না, এরকম ধরনের কিছু ওয়ার্ড, ইন্ট, ফ্লোট, ভয়েড, ইফ, হোয়াইল, ডু, ক্যার, সুইচ, এইরকম ধরনের 32খানা এরকম ছোট হাতের লেখা। এই যে লেখাগুলো রয়েছে, এইগুলো হচ্ছে 32খানা ওয়ার্ড, যেগুলো সবই ছোট হাতের লেখা হবে, যেগুলো 8খানা ক্যারেক্টারের বেশি হবে না। কিওয়ার্ডকে যেখানে খুশি ইউজ করা যাবে না, যার ফিক্সড মিনিং রয়েছে, যেগুলো কোনো দিনও আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করা যাবে না, এইগুলোকে আমরা কিওয়ার্ড বলছি, যেগুলো রিজার্ভ ওয়ার্ড। তাহলে হোয়াট ইজ কিওয়ার্ড? দ্য কিওয়ার্ডস আর দ্য রিজার্ভ ওয়ার্ড হুইচ হ্যাজ ফিক্সড মিনিং দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য সি কম্পাইলার। যে সি তৈরি করেছে ডেনিস রিচি, সেই বলে দিয়েছে এই হচ্ছে ওয়ার্ড, এইগুলোর মানে হচ্ছে ফিক্সড, যেখানে খুশি ইউজ করা যাবে না। প্রতিটা ওয়ার্ডের কিন্তু কিছু মানে রয়েছে, সেইগুলোর মানেগুলো আমি পরে পরপর বলতে থাকবো। আইডেন্টিফায়ার কি না, এ বি সি দিয়ে বা নাম, কোনো কারোর নাম বোঝানোর জন্য স্টুডেন্ট নেম এস নেম, রোল নাম্বারকে বোঝানোর স্টুডেন্টদের রোল নাম্বারের জন্য এস রোল, বা ইমেল আইডি হচ্ছে স্টুডেন্ট ইমেল আইডি, এস ইমেল আইডি, বা এরিয়া, সাম, এইগুলো কি না তোমরা নিজেরা প্রোগ্রামাররা ঠিক করবে যে কি নাম দেবে। তো সেইগুলো হচ্ছে আইডেন্টিফায়ার বলছি, জাস্ট কোন একটা ভ্যালুকে আইডেন্টিফাই করার জন্য, মেবি কারোর নাম আইডেন্টিফাই করার জন্য, বা এরিয়া আইডেন্টিফাই করার জন্য, মার্কস আইডেন্টিফাই করার জন্য, এইগুলোকে আমরা কোনো ফাংশনকে আইডেন্টিফাই করার জন্য, সেট অফ নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য আমরা আইডেন্টিফায়ার ইউজ করে থাকি। এইগুলোর লিস্ট তো বিশাল বড়।
ওকে, এই জায়গাটায় ইয়েস, এই জায়গাটায় আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারি। এটা তো সব স্মল, এই জায়গাটায় আমরা ক্যাপিটাল স্মল ইউজ করতে পারি। তো কোনো একটা জায়গায় ধরো আমি লিখেছি এরকম ধরনের আইএনটি ইন্ট বলে ক্যাপিটাল সি লিখেছি, ওকে, আর যখন ক্যালকুলেশন করছি ছোট হাতের সি দিলাম, সি ইকুয়াল টু 5+6, 5+6 লিখলাম। তো এখানে ক্যাপিটাল আর এখানে স্মল। তো এখানে ক্যাপিটাল লেটার মানে হচ্ছে মেমোরিতে ক্যাপিটাল লেটার সি দিয়ে একটা জায়গা তৈরি হয়েছে, আর এই সিটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না এই সিটা কি। তো যদি এখানে ক্যাপিটাল দাও তাহলে এখানেও ক্যাপিটাল দিতে হবে, এখানে স্মল দিলে এখানে স্মল দেবে, ওকে। কিন্তু একটা প্রবলেম রয়েছে যে আমরা যখন কোম্পানিতে কাজ করব তখন টিম ওয়াইজ তো কাজ করব একটা সফটওয়্যার একজন বানায় না, সবাই মিলে বানায়। তো তখন হচ্ছে কি না, আমাদের একটা রুল ফলো করি। তো সমস্ত কোম্পানিতে একটা রুল ফলো করা হয় যে আইডেন্টিফায়ার এর নেম সবসময় ছোট হাতের লেখা হবে, বুঝা গেল? তো আইডেন্টিফায়ার এর নেম সবসময় ছোট হাতের লেখা হবে। তো কিওয়ার্ড মানে তো আমরা জানি ছোট হাতে, যত আইডেন্টিফায়ার আছে সবগুলো আমরা ছোট হাতের ইউজ করব, ওকে। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যদি পড়াতাম তাহলে আমি বলতাম আরো তারপর রুলগুলো। ফাংশন নেম যখন করব তখন কি করব, হ্যাঁ, আইডেন্টিফায়ারের অনেকগুলো ভাগ আছে। যখন ভেরিয়েবল হবে তখন আমরা ছোট হাতের ইউজ করব। যখন কনস্ট্যান্ট ইউজ করব সব ক্যাপিটাল লেটার ইউজ করব। কনস্ট্যান্ট যেমন পায়ের মান PI ক্যাপিটাল লেটার ইউজ করব। তো কনস্ট্যান্টের মান ক্যাপিটাল লেটার, লোকাল ভেরিয়েবল মান ছোট হাতের লেটার। ফাংশন যখন ইউজ করব, ধরো স্টুডেন্টদের হচ্ছে রোল নাম্বার মার্কস বের করতে চাইছি, তাহলে স্টুডেন্ট STUDENT স্টুডেন্ট বলে তারপরের যে মার্কসটা এমটাকে ক্যাপিটাল লিখবো, MARKS মার্কস। তো এই নাম দেখেই বুঝতে পারবো স্টুডেন্ট মার্কস বলে যে ফাংশনটা, সেই কি করে মার্কস ডিসপ্লে করবে, এটা দেখেই বুঝতে পারবো যে এটা একটা ফাংশন। কারণ প্রথম ক্যারেক্টারটা ছোট হবে, দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বড় হবে। তো এইভাবে আমরা কিন্তু ইউজ করতে পারি, ওকে। তো আইডেন্টিফায়ারকে সবসময় স্মল ইউজ করার চেষ্টা করবে। কনস্ট্যান্ট হচ্ছে কি না এরকম ধরনের যেগুলো ভ্যালু, ওকে, তো সেইগুলোকে আমরা বলছি কনস্ট্যান্ট। আর অপারেটর হচ্ছে এইগুলো হচ্ছে অপারেটর, আর সিম্বল হচ্ছে এইগুলোকে আমরা বলছি সিম্বল, ওকে। প্রথম যেটা আছে কিওয়ার্ড। কিওয়ার্ড দেখো আমি ধরো এরকম লিখলাম ইন্ট সি ইকুয়াল টু 50। এখানে কিওয়ার্ড কি না এটা ইন্ট, ওকে। তো যেটা একটা ফিক্সড মান রয়েছে, যে রিজার্ভ ওয়ার্ড যেটা হুইচ হ্যাজ ফিক্সড মিনিং ডিফাইন্ড বাই দ্য কম্পাইলার, কম্পাইলার ডিফাইন করে দিচ্ছে, সেটাকে আমরা বলছি কিওয়ার্ড। আর এখানে সিটা কি না আইডেন্টিফায়ার, যে আইডেন্টিফাই করছে 50 কে। তো এটার মানে হচ্ছে ইন্ট সি ইকুয়াল টু 50, এটার মানে হচ্ছে কম্পিউটারের যে মেমোরি রয়েছে র্যাম, তাতে সি বলে একটা জায়গা অ্যালোকেট করেছে যাতে 50 বলে একটা ভ্যালু রয়েছে, ওকে। তাহলে এই 50, এবার যেখানে খুশি তুমি সি লেখো না কেন, যদি আমি বলি C+C তার মানে কি বোঝাবে না 50 + 50। তাহলে এই 50 কে কে আইডেন্টিফাই করেছে, সি। তাহলে সি হচ্ছে একটা আইডেন্টিফায়ার, আর 50 হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা সবসময় 50ই থাকবে। আর ইকুয়াল টু হচ্ছে একটা অপারেটর, এই যে 50টা এই সি তে অ্যাসাইন করেছে, রাইট ইকুয়াল টু অপারেটর কি করে না রাইটে যে যা ভ্যালু থাকে সেগুলো লেফটের দিকে কপি করতে থাকে, ওকে। আর সেমিকোলন হচ্ছে কি না এই লাইনটাকে শেষ বোঝাচ্ছে, এই সেমিকোলন স্টেটমেন্ট যে সেমিকোলন হচ্ছে এখানে, যে সেটা শেষ হচ্ছে প্রোগ্রামটা, বোঝা গেল? তাহলে কিওয়ার্ড মানে বোঝা গেল যে এটা 32 খানা কিওয়ার্ড রয়েছে, এটা একটু মনে রাখো। এটা লোয়ার কেস লেটারে হয় আর 8 খানা ক্যারেক্টারে হয়, ওকে। আর এগুলো হচ্ছে সিস্টেম ডিফাইন্ড ভেরিয়েবল বলে তাই, যার ফিক্সড মানে রয়েছে, ওকে। ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারি না আমি এই সিটাকে ইন্ট বা ফ্লোট হিসাবে ইউজ করতে পারি না, কারণ ইন্ট ফ্লোট এগুলো হচ্ছে কিওয়ার্ড, এইগুলো দিয়ে আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করা যায় না। এই 32 খানা কিওয়ার্ড রয়েছে, এই 32 খানা কিওয়ার্ড কিন্তু আমরা ইউজ করতে পারি, ইন ফ্লোট, ডাবল, লং, শর্ট, এগুলো প্রতিটা কিন্তু বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমরা যখন প্রোগ্রামগুলো করব তখন এক একটা কাজ বোঝাবো, যে ইন্টের কাজ কি, ফ্লোটের কাজ কি, শর্টের কাজ কি, যখন পরপর আসবে তখন শুধু এইটুকু মনে রাখো, এইগুলো হচ্ছে কিওয়ার্ড। 32 খানা কিওয়ার্ড রয়েছে, এগুলো বিভিন্ন কিন্তু কাজে লাগবে। আমার সি প্রোগ্রামিং এ প্রোগ্রামিং তৈরি করতে গেলে বিভিন্ন জায়গায় এগুলো লাগবে, ওকে। সিগনিফিকেন্স অফ কিওয়ার্ড। দেখো কিওয়ার্ড কি রকম ধরনের, দেখো ধরো আমি ইন্ট এ লিখেছি, যদি ফ্লোট বি লিখতাম কি হতো, বা ফ্লোট এ লিখতাম তখন কি হতো। ইন্ট এ মানে কম্পিউটারের মেমোরিতে 2 বাইট জায়গা অ্যালোকেট হবে, 2 বাইট জায়গা অ্যালোকেট হবে। তো এই 2 বাইটে আমি কি ভ্যালু রাখতে পারবো না, এরকম 32,000 বা 30,000 এরকম ভ্যালু রাখতে পারবো, ওকে। যদি আমি ফ্লোট বি লিখি তাহলে বি হচ্ছে 4 বাইট জায়গা অ্যালোকেট করবে, সেখানে এরকম 3.5, 6.5 এরকম ধরনের দশমিক ভ্যালু রাখতে পারবো। তো ফ্লোট আর ইন্টের তফাৎ বুঝতে পারছো, ইন্ট মানে কোনো ইন্টিজার ভ্যালু রাখতে পারবে, 2 বাইট জায়গা নেবে, সেখানে কোনো দশমিক ভ্যালু রাখা যাবেই না।
আর ফ্লোট মানে হচ্ছে সেখানে 4 বাইট জায়গা অ্যালোকেট করবে, সেখানে 2.5 3.5 এরকম ধরনের ডেসিমেল ভ্যালু আমি রাখতে পারবো। তো একটা হচ্ছে কি শুধু ইন্টিজার ভ্যালু রাখতে পারবো, একটায় সেখানে ফ্র্যাকশন ভ্যালুও রাখতে পারবো। তো যদি আমি ফ্লোট করি, তো একটা হচ্ছে 2 বাইট জায়গা অ্যালোকেট করছে, একটা হচ্ছে 4 বাইট জায়গা অ্যালোকেট করছে। তাহলে এই ইন্ট ফ্লোট এই যে কিওয়ার্ড গুলোর আলাদা আলাদা মিনিং রয়েছে। ওকে, তো এই ইন্ট ফ্লোট শর্ট ডাবল এইগুলোর কি মিনিং রয়েছে না, যা ইউজ করবো যতটুকু তোমার মেমোরি দরকার। ধরো তোমাকে বলছে যে 10 আর 20 যোগফল বের করো, তখন কি করবে, দুটো ইন্টিজার ইউজ করবে। যদি বলে 5 কোটি আর 6 কোটির মধ্যে গুণ করো, তখন আর ইন্ট হবে না, ফ্লোট হবে না, তখন লং ইউজ করতে হবে। ওকে, তো তাহলে এই ইন্ট ফ্লোট ডাবল এইগুলো কি স্পেসিফাই করছে, যে কি টাইপের ভ্যালু আমি এতে রাখতে পারবো, মেমোরিতে কতটা জায়গা নিচ্ছে, এবং সেই মেমোরিতে জায়গাতে মিনিমাম কত নাম্বার এবং ম্যাক্সিমাম কত নাম্বার আমি রাখতে পারি, সেইগুলো ঠিক করে দিচ্ছে। তার মানে প্রতিটা কিওয়ার্ড বুঝতেই পারছো কতটা মিনিংফুল। এখানে লেখা রয়েছে দেখো, রেজিস্টার আনসাইন্ড ইন্ট এ। তো ইন্ট এ তো আমরা পড়েছিলাম, দেখলাম। আবার এই এতগুলো কিওয়ার্ড, এই যে আনসাইন্ড বা রেজিস্টার, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এইটা যোগ করে দিতে এর মিনিংটা কি হয়ে গেল, এর যোগ করে দিতে মিনিংটা এরকম হয়ে গেল যে কম্পিউটারের মেমোরি নয়, সিপিইউর মধ্যে যে রেজিস্টার রয়েছে সেখানে জায়গা অ্যালোকেট হবে। এই যে রেজিস্টার লেখা আছে। আর আনসাইন্ড মানে হচ্ছে এ আর নেগেটিভ নাম্বার স্টোর করবে না, শুধু পজিটিভ নাম্বারই স্টোর করতে পারবে। ওকে, তো এটার মানেটা চেঞ্জ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো বুঝতেই পারছো যে এতগুলো কিওয়ার্ড যে রয়েছে, এই কিওয়ার্ড বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ইউজ করতে পারবো, যার জন্য কিন্তু এই কিওয়ার্ডের যে স্পেসিফিকেশন, যে মিনিংটা, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। ওকে, আইডেন্টিফায়ার কি, জাস্ট একটা নেম, একটা নেম বা একটা জাস্ট ওয়ার্ড, যেটা দিয়ে কি করতে পারি আমরা আইডেন্টিফাই করতে পারি কাকে, তা কোন একটা কনস্ট্যান্টকে, যেমন পিআই, পিআই মানে হচ্ছে 3.14 বোঝাবে, বা এম আন্ডারস্কোর পিআই। ওকে, এম আন্ডারস্কোর পিআই মানে পায়ের যে অ্যাকচুয়াল মান 3.14 নয়, আরো বেশি, তো সেই অ্যাকচুয়াল মানটাকে বোঝাবে। তো সেইগুলো দেখবে সব ক্যাপিটাল লেটার ইউজ হয়ে থাকে। ওকে, ভেরিয়েবল বা ফাংশন নেম দেখবে, প্রিন্টএফ, স্ক্যানএফ, এইগুলো কিন্তু আমরা আইডেন্টিফায়ার ইউজ করে থাকি, সেখানে কিন্তু ছোট হাতের ইউজ করে থাকি। প্রিন্টএফ, স্ক্যানএফ দেখবে সব ছোট হাতে। আমি যেটা বলছিলাম যে আইডেন্টিফায়ার সবসময় ছোট হাতের ইউজ করবে, কনস্ট্যান্ট কে বাদ দিয়ে। আর ফাংশন নেম হচ্ছে দ্বিতীয় ওয়ার্ড থেকে ক্যাপিটাল লেটার শুরু হবে, দ্বিতীয় ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার। আইডেন্টিফায়ার কি করছে না, একটা ইউনিক ভ্যালু, ইউনিক আইডেন্টিফায়ার, যেটা দিয়ে আমি কোন একটা নামকে আইডেন্টিফাই করছি। স্টুডেন্ট নেমের ক্ষেত্রে যদি এস নেম ইউজ করি, টিচার নেমের ক্ষেত্রে টি নেম ইউজ করব। নেম মানে দুজনেই নামই আইডেন্টিফাই করবে এরকম নয়, পার্টিকুলার কোন একটা গ্রুপের নামকে আইডেন্টিফাই করতে গেলে ইউজ হবে। তো সেই রকম ধরনের ইউনিক হয় এই আইডেন্টিফায়ার, হচ্ছে আমি ইউনিক ইউজ করব। যে কম্পিউটারের মধ্যে আমি এরকম ভাবে লিখলাম, কম্পিউটার প্রোগ্রামিং মধ্যে ধরো আমি এখানটা লিখছি এরকম ধরনের, যে আমি এরকম লিখলাম int int a বলে লিখলাম, আবার লিখছি float float b, এটা কিন্তু সরি float a, float a, এ মানে তো মেমোরিতে একটা জায়গা রয়েছে, যেটা দিয়ে আমরা বলছি যে 2 বাইট জায়গা অ্যালোকেট করছে, তাতে ইন্টিজার ভ্যালু রাখতে পারবো। আবার এই বলে 4 বাইট জায়গা যদি অ্যালোকেট করে, তো কোনো একটা জায়গায় যদি আমি লিখি যে c = a plus a, এই এটার মানে কি বোঝাবে, এই এটার মানে কি বোঝাবে, বুঝতে অসুবিধা হবে, কম্পিউটার বলবে হবে না। তো এখানে যদি এ দাও, এখানে বি সি যা হোক, বা a1 b1 যা হোক, কিছু একটা দিতে হবে, এরকম ধরনের দিতে হবে, যাতে ইউনিক হয়। ওকে, ওকে, প্রথম যে পয়েন্টটা সেটা বলছে যেন ইউনিক হয়। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, দ্বিতীয় পয়েন্ট বলছে যে তোমার দ্বিতীয় পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে কি না, হ্যাঁ, ম্যাক্সিমাম 31 খানা ক্যারেক্টারে যেন হয়, যে বিশাল বড় আমি একটা লিখবো তা হবে না, 31 খানা ক্যারেক্টারের মধ্যে হয়। কেস সেনসিটিভ, হ্যাঁ, মানে ক্যাপিটাল দিলে ক্যাপিটাল দিতে হবে, স্মল দিলে স্মল দিতে হবে। আর হচ্ছে কোন স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। তো স্পেশাল ক্যারেক্টার শুধু আমরা ইউজ করতে পারি আন্ডারস্কোর, হ্যাঁ, আন্ডারস্কোর মানে এ আন্ডারস্কোর বি। তো এইরকম ধরনের নিচের দিকে একটু লাইন, এই সিম্বলটা ছাড়া কোনো সিম্বল কিন্তু ইউজ করতে পারবো না আইডেন্টিফায়ার হিসাবে। তো এখানে কিছু দেওয়া রয়েছে এক্সাম্পল, যে কারেক্ট কোনটা কোনটা কারেক্ট হতে পারে। তো রোল দেখো, এটা ইউজ করতে পারি।
প্রথম ক্যারেক্টারটা, হ্যাঁ আর একটা জিনিস এটা একটু মনে রাখতে হবে, প্রথম ক্যারেক্টারটা যেটা আছে সেটা কিন্তু আলফাবেট হতে হবে, মানে এ থেকে জেড পর্যন্ত হতে পারে, অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারি, মানে ডিজিট ইউজ করা যাবে না। তো রুল গুলো দেখো, রুল টু চুজ অ্যান আইডেন্টিফায়ার, যে প্রথমটা হচ্ছে আলফাবেট হতে হবে অথবা ডিজিট, ডিজিট হবে না, মানে আলফাবেট, ডিজিট এবং আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারি, কিন্তু ডিজিটটা প্রথমে আমরা ইউজ করব না, প্রথম ক্যারেক্টারটা। নেম যে স্টার্ট হবে সেটা যেন ডিজিট না হয়, ওকে। আর কিওয়ার্ড যেন না ইউজ করে থাকি আইডেন্টিফায়ার হিসাবে, এটা কেস সেনসিটিভ, ক্যাপিটাল স্মল আমি দিতেই পারি, নো প্রবলেম। স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, স্পেস ইউজ করা যাবে না, স্পেস মিডলে কোনো স্পেস ইউজ করা যাবে না। এখানে দিয়েছি যে রোল, এটা হচ্ছে কারেক্ট, এস আন্ডারস্কোর রোল এটা কারেক্ট, এস রোল এগুলো কারেক্ট, এগুলো সব কারেক্ট দেওয়া রয়েছে, এগুলো কারেক্ট, এরকম ভাবে ইউজ করতে পারি। ডাবল আর ইন্ট এটা তো কিওয়ার্ড, তো এইগুলো কিন্তু কারেক্ট হলো কি করে না, যদি ডিটা ছোট হাতের হতো তাহলে কিওয়ার্ড হতো, ডিটা যেহেতু ক্যাপিটাল দিয়ে দিয়েছি তাহলে আর কিওয়ার্ড নয়, ইনটা যেহেতু ক্যাপিটাল দিয়ে দিয়েছি তাহলে কিওয়ার্ড নয়, তাকে আমি আইডেন্টিফায়ার হিসাবে ইউজ করতে পারি। নট কারেক্ট, এটা কারেক্ট নয়, কে বলবে এ স্পেস রোল, এটা কেন কারেক্ট নয় আইডেন্টিফায়ার হিসাবে? ইয়ে স্পেস আছে, এখানে 5 রয়েছে, 5 ডিজিট হবে না, এটা প্রথম ক্যারেক্টার ডিজিট হবে না, এখানে এইটা কেন হবে না, স্পেশাল ক্যারেক্টার রয়েছে ডট, শুধু আন্ডারস্কোর আমরা ইউজ করতে পারি, এরকম ধরনের বড় ইউজ করা যাবে না বিশাল ক্যারেক্টার, এটা হচ্ছে কিওয়ার্ড, এইগুলোকে ইউজ করা যাবে না। তো আইডেন্টিফায়ার হিসাবে যখনই নাম ইউজ করতে হবে এটা প্রোগ্রামারের হাতে থাকবে, তো প্রোগ্রামাররা যা ইচ্ছা কিন্তু করতে পারে না, তাকে কিছু রুল ফলো করতে হবে, সেই রুলগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। এক্সাম্পল অফ আইডেন্টিফায়ার এখানে কটা দেয়া রয়েছে, যে এইটা কি হতে পারে, যে এইগুলো এইগুলো হচ্ছে না, এইগুলো হচ্ছে ঠিক, তো একই জিনিস দেয়া রয়েছে এখানে। আর ভেরিয়েবল বলতে কি বোঝাচ্ছে না, ভেরিয়েবল কিছুই না, জাস্ট একটা জায়গা, ভেরিয়েবল জাস্ট এই মেমোরি স্পেস, যে সে আইডেন্টিফাই করবে যে হাউ মেনি ভ্যালু, হুইচ টাইপ অফ ভ্যালু উই ক্যান স্টোর ইন দ্যাট মেমোরি পোর্শন, ওকে। মানে ভেরিয়েবল জাস্ট কি না, ভেরিয়েবল জাস্ট অ্যান আইডেন্টিফায়ার দ্যাট স্পেসিফাই এ মেমোরি স্পেস হুইচ স্পেসিফাইজ how how which type of value we can store, or what is the range of the value that we can store in that memory portions, the allocated memory portion. তো যেমন int marks বলেছে 60, তো এই মার্কসটা হচ্ছে একটা ভেরিয়েবল, তো ডেফিনেটলি আইডেন্টিফায়ার কে আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করে থাকি, ভেরিয়েবল হচ্ছে আইডেন্টিফায়ার গুলোকে ইউজ করে থাকি যেগুলো কোনো একটা ভ্যালুকে আইডেন্টিফাই করবে, ওকে। আর এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হতে পারে, তখন ইন্ট মার্কস ইকুয়াল টু 60 লিখলাম, তারপরে ধর আবার লিখলাম মার্কস ইকুয়াল টু 70, তাহলে এই যে 60 যে মেমোরিতে যে জায়গাটা রয়েছে সেখানে হয়ে যাবে 70, তো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল, তো মার্কস যে ভ্যালুটা এটা চেঞ্জ হয়ে গেল। তো এনি এন্ট্রি which may change during the execution of program, that is called variable, or we can set any identifier which may change during the execution of the program, that is called variable. Just it specifies the memory location, just specify the memory location where the value will be stored, modified or updated, এই রকম ধরনের যে অপারেশন গুলো হবে। কনস্ট্যান্ট কি না, আমি ধরো এখানে লিখেছি int c equal to 50, তো 50 is the constant, আমি লিখেছি printf বলে ডবল কোটেশনের মধ্যে হাই লিখেছি, হাই ইজ দ্য কনস্ট্যান্ট, কারণ এখানে সবসময় 50 অ্যাসাইন হবে c তে, এখানে সবসময় হাই প্রিন্ট করবে, এটা অন্য কিছু প্রিন্ট করবে না। তার কনস্ট্যান্ট কি না, এমন কিছু কোয়ান্টিটিজ যেই ভ্যালুগুলো কখনো চেঞ্জ হবে না ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। তো ভেরিয়েবল একটা, কনস্ট্যান্ট একটা, দুটো জিনিস হচ্ছে, ভেরিয়েবল যে ভ্যালুগুলো চেঞ্জ হবে, যে আইডেন্টিফায়ার গুলো চেঞ্জ হতে পারে, যে মেমোরি লোকেশন চেঞ্জ হতে পারে, সেইগুলোকে বোঝাচ্ছে ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট বোঝাচ্ছে কি না, যে ভ্যালুগুলো, যে কোয়ান্টিটি গুলো, যে যেগুলো চেঞ্জ হবে না ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রোগ্রাম, সেগুলোকে আমরা বলছি কনস্ট্যান্ট, ওকে। তো দু ধরনের কনস্ট্যান্ট রয়েছে, একটা নিউমেরিক কনস্ট্যান্ট যেমন এই যে 50, আর একটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট যেমন হচ্ছে হাই। তো এগুলো হচ্ছে ক্যারেক্টার হতে পারে, নিউমেরিক হতে পারে, তো এই দু ধরনের ভাগ রয়েছে, একটা নিউমেরিক আর ক্যারেক্টার। নিউমেরিকের আবার দুটো ভাগ রয়েছে, ইন্টিজার মানে এইগুলো হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 এইগুলো ধরনের হবে, আর এইগুলো হচ্ছে 5.6, 7.9 এরকম ধরনের রিয়েল কনস্ট্যান্ট গুলোকে বলা হচ্ছে। ক্যারেক্টার কনস্ট্যান্ট কোনগুলো না, সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি লিখি ছোট হাতের m, বা আমি লিখলাম যে